ভোর 4টে। স্টেশনে কুয়াশার চাদর তখনও সরেনি। রাফসান খালি পায়ে রেল লাইনের ধার দিয়ে হাঁটছে, কাঁধে এক বস্তা সবজি। বাবার শরীরটা গত কদিন ধরে একদম ভেঙে পড়েছে, তাই আজ তাকেই বাজারে যেতে হচ্ছে। রাফসানের পরনে একটা তালি মারা হাফাতা শার্ট, যা ঘাম আর ধুলোয় মাখা। বাজারে সবজি নামিয়ে দিয়ে সে যখন 20 টাকা হাতে পেল, তখন তার চোখে ক্লান্তি নয়, বরং একটা অদ্ভুত জেদ। গ্রামের লোকে তাকে নিয়ে হাসাহাসি করে, চাষার বেটা নাকি ঢাকা গিয়ে বড় ইঞ্জিনিয়ার হবে। রাফসান শুধু মনে মনে হাসে। সে জানে তার কলমের জোর এই অভাবের চেয়েও বেশি। রাফসানের ঢাকা যাওয়ার দিন ঘনিয়ে এলো। তার মা নিজের পুরনো ট্রাঙ্ক খুলে একটা রুমালের ভেতর পেঁচিয়ে রাখা কিছু টাকা বের করে দিলেন। টাকাগুলো কোচকানো, বোধহয় বহুদিনের জমানো। মা বললেন, বাবা, শহরে গিয়ে আমাদের কথা ভুলে যাস না। ওখানে বড় লোকদের ভিড়ে নিজেকে ছোট ভাবিস না। রাফসান তার ছেঁড়া মানিব্যাগটাতে টাকাগুলো গুছিয়ে রাখলো। ওই মানিব্যাগে টাকার চেয়ে তার অ্যাডমিট কার্ড আর রেজাল্ট শিটটাই বেশি দামি। ট্রেনে ওঠার সময় সে শেষবার তার মাটির ঘরটার দিকে তাকালো। অভাব তাকে তাড়া করছে ঠিকই, কিন্তু সে পালাচ্ছে না, সে লড়তে যাচ্ছে। ঢাকা শহরটা রাফসানের কাছে একটা দানবের মতো মনে হলো। নীলক্ষেতের মোড়ে দাঁড়িয়ে সে যখন ভার্সিটির রাস্তা খুঁজছিল, তখন তার চারপাশ দিয়ে দামি সব গাড়ি ভোঁ ভোঁ করে বেরিয়ে যাচ্ছে। পকেটে মাত্র কয়েকশো টাকা নিয়ে এই শহরে টিকিট থাকাটা তার কাছে হিমালয় জয়ের মতো মনে হচ্ছে। একটা সস্তা মেস খুঁজে নিয়ে সে যখন রাতে ডাল ভাত খাচ্ছিল, তখন তার কেবলই মনে হচ্ছিল এই শহরটা কি তাকে আপন করে নেবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। রাফসান একটা অতি সাধারণ সাদা শার্ট আর স্যান্ডেল পরে দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের সামনে। ঠিক তখনই একটা লাল রঙের স্পোর্টস কার এসে থামলো। সেখান থেকে নামলো নীল, পরনে দামি ব্র্যান্ডেড টি শার্ট আর চোখে সানগ্লাস। নীল গাড়ি থেকে নেমেই পাশে দাঁড়িয়ে থাকা সাইমকে জড়িয়ে ধরল। সাইম দেখতে বেশ মার্জিত, তার চলাফেরায় একটা মধ্যবিত্ত আভিজাত্য আছে। নীল হাসতে হাসতে বলল, কিরে সাইম, এই রোদে দাঁড়িয়ে আছিস কেন? চল ক্যাফেতে গিয়ে বসি। দাঁড়া দোস্ত, আগে রোল নাম্বারটা মিলিয়ে নি। আচ্ছা, ওই ছেলেটা রাউসানের দিকে ইশারা করে, মনে হয় আমাদের ব্যাচেরই। কেমন যেন ভ্যাবলা মেরে দাঁড়িয়ে আছে। হাই ব্রো, আমি নীল আর ও সাইম। তুমি কি এই ডিপার্টমেন্টে? জি, আমি রাফসান, গ্রাম থেকে এসেছি। গ্রাম থেকে আসিস আর মঙ্গল গ্রহ থেকে। এখন থেকে তুই আমাদের দোস্ত। চল প্রথম দিনই একটা গ্র্যান্ড ট্রিট দিই তোকে। রাফসান অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল বড় লোকরা বুঝি অহংকারী হয়, কিন্তু নীলের এই বন্ধুত্বের হাত বাড়ানোটা তাকে চমকে দিল। রাউসান, নীলের টাকাটা একটু বেশি, ওটা নিয়ে চিন্তা করিস না, তুই শুধু আমাদের সাথে থাক। ক্লাসরুমটা তখন গুঞ্জনে মুখর। রাফসান পেছনের বেঞ্চে বসে মন দিয়ে লেকচার তুলছিল। হঠাৎ ক্লাসের তথাকথিত কুল গ্রুপের পাভেল রাফসানের ছেঁড়া স্যান্ডেল আর সস্তা ব্যাগটা দেখে টিপ্পনি কাটল। কিরে ভাই, এটা কি ভার্সিটি নাকি গ্রামের হাট? ক্লাসরুমে তো দেখি গোবরের গন্ধ আসছে। পুরো ক্লাস হেসে উঠল। রাফসান মাথা নিচু করে ডায়েরিটা শক্ত করে চেপে ধরল। তার চোখ ভিজে আসছিল অপমানে। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে নীল সজোরে টেবিলে একটা থাপ্পড় মেরে উঠে দাঁড়ালো। নীল ধীর পায়ে পাভেলের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন আগুন। নীল শান্ত স্বরে বলল, যাকে নিয়ে হাসছিস জানিস ওকে? ও আমার ভাই। আপন ভাই না হলেও ওর সম্মান আমার সম্মানের চেয়ে কম না। পরের বার ওর দিকে আঙুল তোলার আগে ভাবি নীলের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। পোশাক দিয়ে মানুষ চেনা যায় না মিস্টার, ক্লাসটা করলে সেটাই বুঝতে পারতি। পুরো ক্লাসে পিনপতন নীরবতা নেমে এলো। রাফসান অবাক হয়ে তাকিয়ে রইল তার দুই বন্ধুর দিকে। ক্লাস শেষে ক্যাম্পাস সংলগ্ন বটতলার টং দোকানে 3 বন্ধু বসল। নীল এক হাতে রাফসানের কাঁধ জড়িয়ে ধরে বলল, দোস্ত, মন খারাপ করিস না। এই শহরে মানুষের চেয়ে মানুষের মুখোশ বেশি। রাউসান, তুই আমাদের সাথে থাকবি, কোনো সমস্যা হলে বলবি। আমরা 3 মূর্তির বন্ধন কেউ ভাঙতে পারবে না। আমি ভাবিনি তোরা আমাকে এইভাবে আগলে ধরবি। আরে পাগলা, তুই তো আমাদের গ্রুপের ব্রেইন। তোকে ছাড়া আমরা পাশ করব কি করে? চল আজ নীলক্ষেত গিয়ে তোকে কয়েকটা ভালো শার্ট কিনে দিই। রাফসান বিনয়ের সাথে মানা করল, কিন্তু মনে মনে এক অদ্ভুত ভরসা পেল। এই আড্ডায় তারা 3 জনই প্রতিজ্ঞা করল, কারো বিপদে কেউ পিছু হটবে না। রাত 11টা। নীল আর সাইম তাদের লাক্সারি ফ্ল্যাটে থাকলেও রাফসান ফিরে এসেছে তার ছোট্ট মেসে। ছোট একটা রুম, বাল্বটা টিমটিম করে জ্বলছে। রাফসান তার ছেঁড়া মানি ব্যাগটা বের করে দেখলেও আর মাত্র 200 টাকা আছে পুরো মাসের জন্য। সে একটা ডায়েরি নিয়ে বসল। সামনে কঠিন দিন। সে ঠিক করলো বন্ধুদের থেকে সে ভালোবাসা নেবে, কিন্তু টাকা নয়। আত্মসম্মানটুকু তার শেষ সম্বল। ডায়েরি প্রথম পাতায় সে লিখল, জিততে আমাকে হবেই, মায়ের মুখে হাসি ফোটাতে হবে,
জানালার বাইরে ঢাকা শহরের ল্যাম্পপোস্টের আলোর দিকে তাকিয়ে রাফসান দীর্ঘশ্বাস ফেলল। এই কঠিন জীবনটা তার মাত্র শুরু হলো। নীলের বিশাল অট্টালিকা, ড্রয়িং রুমের ঝাড়বাতিগুলো জ্বলছে, কিন্তু ভেতরের পরিবেশটা থমথমে। নীলের বাবা একজন নামকরা ব্যবসায়ী, ফাইল ছুঁড়ে ফেলে চিৎকার করছেন। তোর পেছনে লাখ টাকা খরচ করে কি ওইসব ছোট লোক ছেলেদের সাথে ঘোরার জন্য? শুনলাম আজ ক্লাসে কার জন্য নাকি মারপিট করতে গিয়েছিলি। ও আমার বন্ধু বাবা, ছোট লোক না। ওর মেধা আপনার ব্যবসার অর্ধেক ডিরেক্টরের চেয়েও বেশি। মা মাঝখানে এসে থামানোর চেষ্টা করতেই বাবা গর্জে উঠলেন। কাল থেকে তোর সব ক্রেডিট কার্ড ব্লক। দেখি কত বড় বন্ধু হতে পারিস। নীল আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের রুম থেকে শুধু প্রয়োজনীয় কিছু জিনিস আর একটা প্যাকেট নিয়ে গটগট করে বেরিয়ে গেল। তার চোখে তখন অপমানের চেয়েও বেশি জেদ। রাত 12টা। রাফসান তার মেসের ভাঙা টেবিলটাতে বসে পুরনো একটা ক্যালকুলেটর দিয়ে হিসাব মেলাচ্ছিল, কিভাবে চাল আর ডালের খরচ কমানো যায়। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই রাফসান অবাক। সামনে দাঁড়িয়ে নীল, ঘামে ভেজা শরীর, হাতে একটা ট্রাভেল ব্যাগ। কিরে নীল, এই রাতে তুই এখানে? নীল সোজা ভেতরে ঢুকে একটা নড়বড়ে টুলে বসে পড়ল। দোস্ত, আজ থেকে আমি তোর ম্যাচমেট। বড়লোক তকমাটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। আজ রাতটা এখানে থাকতে দিবি? রাফসান বুঝতে পারলেও কিছু একটা বড় অঘটন ঘটেছে। সে নীলের হাত ধরে বলল, পাগল নাকি? এটা তোর থাকার জায়গা। এখানে তো ফ্যানটাও ঠিক মতো করে না। তোর সাথে থাকলে ফ্যান ছাড়াও ঘুম আসবে। পরদিন সকালে রাফসান যখন টিউশনি খোঁজার জন্য বের হতে যাচ্ছিল, নীল তাকে থামালো। ব্যাগ থেকে একটা সিল করা বক্স বের করে রাফসানের হাতে দিল। রাফসান ভ্রু কুঁচকে তাকালো। পাগল নাকি? খুলে দেখ। না নীল, এটা আমি নিতে পারবো না। তুই জানিস আমি এসব দামি গিফট নিই না। এটা গিফট না রে গাধা, এটা আমাদের যোগাযোগের মাধ্যম। কাল রাতে তোর সাথে যোগাযোগ করতে গিয়ে দেখি তোর ওই পুরনো বাটন ফোনটা বন্ধ। আর শোন, এটা আমার বাবার টাকায় কেনা না। গত মাসে একটা গেমিং টুর্নামেন্টে আমি এই টাকাটা পেয়েছিলাম। নিজের ভাইয়ের দেওয়া জিনিস ফেরাতে নেই রে। রাফসানের চোখে পানি এসে গেল। যে শহরে সে নিজেকে একা ভেবেছিল, সেখানে একজন বন্ধু তার জন্য নিজের রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছে। সে ফোনটা হাতে নিয়ে নীলকে জড়িয়ে ধরল। সাইমো ঠিক সেই মুহূর্তে মেসে হাজির হলো, হাতে নাস্তা নিয়ে। 3 বন্ধু মিলে সেই ছোট ঘরেই হাসিতে ফেটে পড়ল। ভার্সিটিতে আসার পর ভার্সিটির কমন রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ পথ আগলে দাঁড়ালেন 3 জন সুন্দরী সিনিয়র। অদিতির হাতে চশমা, তিশার হাতে মোটা বই, আর রাইসা বেশ স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে। অদিতি এগিয়ে এসে রাফসানের দিকে তাকিয়ে বলল, কিরে ফ্রেশার, খুব তো ভাব নিয়ে ঘুরছিস। শার্টটা কি আজই ইস্ত্রি করেছিস? রাফসান থতমত খেয়ে গেল। তিশা নীলের দিকে তাকিয়ে বলল, আর তুই বড়লোকের ছেলে হয়ে ক্লাসে বেশি ভাব নিচ্ছিস শুনলাম। খুব নাটক হচ্ছে বুঝি? এই যে মিস্টার মিডিল ক্লাস, তুই নাকি খুব ভালো কবিতা পারিস। এখন এই সবার সামনে আমাদের একটা কবিতা পড়ে শোনা, নয়তো এই করিডোর দিয়ে বার হতে দেব না। 3 বন্ধু একে অপরের দিকে তাকালো। নীল একটু হিরো সাজার চেষ্টা করতেই তিশা ধমক দিয়ে বলল, চুপ, সিনিয়রের সামনে একদম কথা বাড়াবি না। সেদিন প্রায় আধ ঘন্টা 3 বন্ধুকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো আর অদ্ভুত সব কাজ করতে হলো। তবে রাফসানের খেয়াল হলো অদিতির ধমকের আড়ালে একজোড়া মায়াবী চোখ যেন তাকে খুব গভীর করে পর্যবেক্ষণ করছে। ইকোনমিক্স ক্লাসে প্রফেসর ডক্টর জামান একটা অত্যন্ত কঠিন গাণিতিক থিওরি বোর্ডে লিখে সবার দিকে তাকালেন। পুরো ক্লাসে পিনপতন নীরবতা। নীল আর সাইম টেবিলের নিচে মোবাইল টিপছিল, আর পাবেলরা হা হা হি হি করছিল। স্যার বিরক্ত হয়ে বললেন, কেউ আসো এই ক্লাসে যে এই ইকুয়েশনটা সলভ করতে পারবে? পারলে তাকে এই সেমিস্টারে বোনাস মার্কস দেবো। ওই তো গ্রামের স্যান্ডেল পরা হিরো আছে না, ওকে ডাকেন। রাফসান ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে বোর্ডে গিয়ে চকটা হাতে নিল। মাত্র 2 মিনিটে সে এমন এক বিকল্প পদ্ধতিতে অঙ্কটা সমাধান করলো যা স্যার নিজেও ভাবেননি। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল। স্যার চশমাটা ঠিক করে বললেন, জি স্যার, আমি রাফসান। পিছন থেকে নীল আর সাইম সজোরে তালি বাজিয়ে উঠল। ভার্সিটি শেষে মেসের সেই ছোট্ট রুমে নীল আর রাফসান বসে ভাত খাচ্ছিল। হঠাৎ দরজায় একজোড়া দামি জুতো আর সুটেড বুটেড একজন মানুষ। নীলের বাবা নিজেই এসেছেন। নীল খাবার থামিয়ে উঠে দাঁড়ালো। তার বাবা গম্ভীর গলায় বললেন, অনেক হয়েছে নীল, এই নোংরা ম্যাচে এভাবে থাকা তোর সাজে না। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, এখনই বাড়ি চল। তোর সব ক্রেডিট কার্ড আনব্লক করে দেওয়া হয়েছে। বাবা, আমি যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন আপনার ক্রেডিট কার্ডের জন্য আসিনি। আমি এসেছিলাম আমার বন্ধুর সম্মানের জন্য। রাফসান আমাকে শিখিয়েছে অভাবের মধ্যেও কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। আমি এখন ফিরবো না।
নীলের বাবা রাফসানের দিকে একবার ঘৃণার চোখে তাকিয়ে বললেন, এইসব নিচু স্তরের ছেলেদের সাথে মিশিয়ে তুই কোল্লায় যাচ্ছিস। রাফসান কিছু বলতে চাইল, কিন্তু নীল তাকে থামিয়ে দিল। নীল তার বাবাকে সোজাসুজি বলল, আপনি যাকে নিচু স্তর বলছেন, আজ সে ক্লাসে যা করেছে তা দেখার জন্য আপনার মতন 10 জন নামকরা ব্যবসায়ী লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আমি আমার বন্ধুর সাথেই থাকবো বাবা। নীলের বাবার আগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। রাফসান নীলের হাত ধরে বলল, দোস্ত, আমার জন্য তুই নিজের বাবার সাথে সম্পর্ক নষ্ট করিস না। সম্পর্ক নষ্ট হয়নি রে, আমি শুধু ওনাকে মানুষ চিনতে সাহায্য করছি। পরের দিন ভার্সিটির ক্যাফেটেরিয়ার সামনে আবার সেই 3 সিনিয়রের মুখোমুখি 3 বন্ধু। অদিতি হাত নেড়ে ডাকলো, এই যে গ্রামের হিরো আর তার তুই চামচা, এদিকে আয়। আজ তোদের নিয়ে লাইব্রেরির সব বই গুছিয়ে রাখবে। তিশা আর রাইসা পাশেই দাঁড়িয়ে হাসছে। নীল ফিসফিস করে বলল, দোস্ত, আজ ধরা পড়লেই মান সম্মান শেষ। রাফসান মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলো। সে হঠাৎ করে পেটে হাত দিয়ে বসে পড়ল আর যন্ত্রণায় কুকিয়ে উঠে বলল, ওরে বাবারে নীল, তাড়াতাড়ি ধর আমাকে, অ্যাপেন্ডিসাইট বোধ হয় ফেটে গেল। নীল আর সাইম নাটকটা ধরে ফেললো মুহূর্তেই। তারা দুজনে রাফসানকে 2 পাশ থেকে ধরে চিৎকার শুরু করলো, কেউ সাহায্য করেন, রাফসান মারা যাচ্ছে। অদিতি, তিশা আর রাইসা ভোরকে গিয়ে একটু এগিয়ে আসতেই সাইম চিৎকার দিল, আপু সরেন, বমি করে দেব আপনার গায়ের উপর। বমির কথা শুনেই 3 সিনিয়র 3 দিকে ছিটকে সরে গেল। আর সেই সুযোগে রাফসান এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, টাটা আপুরা, কাল দেখা হবে। 3 বন্ধু ভোঁ দৌড় দিয়ে ক্যাম্পাস থেকে হাওয়া। পিছনে অদিতির রাগী কিন্তু কৌতুক ভরা কণ্ঠ শোনা গেল, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ক্যাম্পাসের বাইরে একটা ঝুপড়ি দোকানে বসে 3 বন্ধু হাঁপাতে হাঁপাতে হাসছে। নীল হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। দোস্ত রাফসান, তুই তো জাস্ট অস্কার পাওয়ার মতন অ্যাক্টিং করলি। বমির কথা শুনে রাইসা আপুর ফেসটা দেখার মতন ছিল। কিন্তু কাল যখন আবার দেখা হবে তখন কি হবে ভেবেছিস? সিনিয়র আপু তো আমাদের কাছাকাছি দিয়ে খাবে। কালকেরটা কালকে দেখা যাবে, অন্তত আজকের দিনটা তো বাঁচলাম। এই যে আমরা 3 জন একসাথে বিপদে লড়ছি, এটাই আসল আনন্দ। রাফসান আর নীল মেসে ফিরতেই দেখলো তাদের জিনিসপত্র সব দরজার বাইরে রাখা। মেসের মালিক হারুন মিয়ার রাগী মুখে দাঁড়িয়ে, এই মিয়া, আমার মেসে একজনের সিটে 2 জন থাকা নিষেধ। আর এই যে বড়লোকের পোলা, আপনার বাপে ফোন দিয়ে বলছে আপনাকে যেন মেসে না রাখি। আপনারা এখনই বিদায় হন। রাফসান অনেক অনুরোধ করলো, কিন্তু মালিক শুনলেন না। তিনি সাফ জানিয়ে দিলেন, এই ম্যাচ গরিবের জন্য, ড্রামা করার জায়গা না। ভাগো এখান থেকে। সন্ধ্যায় 2 বন্ধু নিজেদের ব্যাগ আর বই নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। নীলের চোখে জল চলে এলো অপমানে, কিন্তু রাফসান তার হাত শক্ত করে ধরল। নীল তার এক বন্ধুর পরিচিত ছোট একটা সাবলেট বাসার খোঁজ পেল। বাসাটা পুরনো হলেও শান্ত পরিবেশ, কিন্তু একা থাকাটা কষ্টের। তারা ঠিক করলো সাইমকেও সাথে নিয়ে আসবে। সাইম মেসে থাকতো না, সে তার এক আত্মীয়র বাসায় থাকতো। সেখানে তাকে অনেক কথা শুনতে হতো। পরদিন সকালে তারা সাইমকে ধরে নিয়ে এলো। সাইম আপত্তি করে বলল, আরে আমি এখানে থাকতে তো পড়াশোনা হবে না। নীল আর রাফসান জোর করে ওকে টেনে নিয়ে এলো। চুপ থাক, আমরা 3 বন্ধু এখন একসাথে থাকবো। জীবনটা আমাদের, সিদ্ধান্ত আমাদের। অবশেষে একটা ছোট 2 কামরার বাসায় শুরু হলো 3 বন্ধুর নতুন সংসার। রাফসান রান্নার দায়িত্ব নিল, নীল ঘর গোছানোর আর সাইম বাজারের। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু কারোর কোনো পিছু টান নেই। পরদিন ক্যাম্পাসে পা রাখতেই 3 বন্ধু দেখলো করিডোরের 2 পাশে সিনিয়ররা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। অদিতি রাগী চোখে তাকিয়ে বলল, গতকালকে সেই নাটকটা বেশ ছিল না? আমাদের বমি ভয় দেখিয়ে পালাবি। আজ তোদের জন্য স্পেশাল পানিশমেন্ট আছে। এনে পাতি পুরো অডিটোরিয়ামের মেঝে এখন তোরা পরিষ্কার করবি। 30 মিনিট সময়, শুরু কর। নীল আর সাইম ভরকে গেলেও রাফসান মুচকি হাসল। সে অদিতির কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বলল, আপু, আমরা তো পরিষ্কার করবই, কিন্তু একটা সমস্যা আছে। আমরা আসার সময় দেখলাম প্রিন্সিপাল স্যার অডিটোরিয়ামে দিকে আসেন একটা সারপ্রাইজ ভিজিটে। আমরা যদি এখন বালতি নিয়ে পরিষ্কার করি তবে উনি ভাববেন আপনারা আমাদের র্যাক দিচ্ছেন, তখন আপনাদের সবার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে। রাইসা আর তিশা একে অপরের দিকে তাকালো। প্রিন্সিপালের ভয়টা বেশ কাজ করলো। রাইসা ফিসফিস করে বলল, অদিতি, রিস্ক নেওয়ার দরকার নেই। সত্যি তো? জি আপু, উনি তো বোধহয় সিঁড়িতেই আছেন। এই কথা শুনেই 3 সিনিয়র দ্রুত সেখান থেকে সরে পড়ল। নীল আর সাইম রাফসানকে ইশারা করতেই 3 জন উল্টো দিকে দৌড় দিয়ে ক্যাফেটেরিয়ার পেছনে লুকিয়ে পড়ল। আসলে প্রিন্সিপাল স্যার সেদিন ক্যাম্পাসেই ছিলেন না। ক্যাফেটেরিয়ার পেছনে ঘাসের ওপর বসে নীল হাসতে হাসতে বলল, রাফসান, তুই তো জাস্ট জিনিয়াস।
প্রিন্সিপাল স্যারের নাম শুনে ওদের চেহারাটা দেখলি একবার, মনে হচ্ছিল যেন ভূত দেখছি। দোস্ত এইভাবে আর কতদিন পালাবো? ওরা তো এবার আমাদের দেখলে মেরেই ফেলবে। ভয় পাস না, এই যে দৌড়ঝাঁপ, এইটাই তো লাইফ। চল, আজ বিকেলে নতুন বাসায় ডাল ভাত পার্টি হবে, আমি নিজে রান্না করব। 3 বন্ধু মিলে সেই বিকেলটা প্রাণ ভরে গল্প আর হাসিতে কাটিয়ে দিল। বিকেলের আড্ডা শেষ করে রাফসান বেরিয়ে পড়ল। সে জানতো নীল আর সাইমের ওপর সে সারা জীবন নির্ভর করতে পারবে না। নিজের খরচ নিজেকেই চালাতে হবে। সে নীল ক্ষেতের একটা বড় বইয়ের দোকানে গেল। সেখানে আগে থেকেই কথা বলে রেখেছিল। রাফসান, কাজটা কিন্তু কঠিন। প্রতিদিন ভার্সিটি শেষ করে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাস্টমার সামলাতে হবে আর বই গোছাতে হবে। বেতন কিন্তু খুব বেশি না। মালিক, আমার শুধু টাকাটাই বড় কথা নয়, আমি এখানে বসে নতুন বইগুলো পড়ার সুযোগ পাবো, এটাই আমার কাছে অনেক। সেদিন থেকেই রাফসানের নতুন চাকরি শুরু হলো। সকাল 8টা, নতুন বাসায় রণক্ষেত্র অবস্থা। চুলার উপর রাখা শেষ একটা ডিমের পোচ, আর সেটা ঘিরেই 3 বন্ধুর মহাযুদ্ধ। নীল চিৎকার করে বলছে, সাইম, তুই কাল রাতে আমার স্লাইড ব্রেড খেয়েছিস, এই ডিমটা আমার। সাইম ডিমের উপর থাবা বসাতে বসাতে বলল, বড়লোক মানুষ তুই, মেজাজ দেখাস না। তোর পেটে তো পিৎজা থাকে, এই ডিমের পুষ্টি আমার দরকার। ঠিক তখন রাফসান তার সেই চিরচেনা গম্ভীর শান্ত স্বরে বলল, ডিমটা আমি খাবো, কারণ রান্না আমি করেছি। তোরা দুজন এখন ঝাড়ু আর বালতি ধর, ঘর পরিষ্কার কর। মুহূর্তেই যুদ্ধ থমকে গেল। নীল আর সাইম একে অপরের দিকে তাকিয়ে ডিমের আশা ছেড়ে দিয়ে ঝাড়ু হাতে নিল। অন্যদিকে ক্যাম্পাসে অদিতি, তিশা, রাইসা আর আগে ফুসছে। অদিতি টেবিল চাপড়ে বলল, এটা হতে পারে না। পর পর 3 বার ওই পিচ্চিগুলো আমাদের বোকা বানিয়ে পালালো। আমাদের ইমেজের কি হবে? ওরা আসলে অনেক চালাক, বিশেষ করে ওই রাফসান ছেলেটা। ও আমাদের সাইকোলজি নিয়ে খেলছে। এবার আর পালানোর সুযোগ দেব না। আমি খুঁজে নিয়েছি, আজ ওদের ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন আছে। ওরা করিডোর দিয়ে যাবে না, ব্যাক গেট দিয়ে বের হবে, আমরা সেখানেই থাকবো। এবার ওদের এমন এক ফাঁদে ফেলবো যেখান থেকে বের হতে গেলে ওদের আমাদের শর্ত মানতেই হবে। ভার্সিটিতে এসে তারা প্রেজেন্টেশন শেষ করে 3 বন্ধু যখন ব্যাক গেট দিয়ে চুপি চুপি বের হতে চাইল, দেখলো গেটে তালা। আর গেটের ঠিক সামনেই 3 সিনিয়র হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অদিতি গম্ভীর গলায় বলল, কিরে, এবার কোথায় পালাবি? ডানে দেওয়াল, বামে দেওয়াল, আর সামনে আমরা। আজ তোদের গান ধরে পুরো ক্যাম্পাসে আমি চোর বলে ঘুরে বেড়াতে হবে। আপু, আসলে রাফসান হঠাৎ পাশ থেকে এক বিড়াল ছানাকে দেখে চিৎকার করে উঠল। ওই দেখুন, রাইসাপুর পায়ের নিচে বড় একটা ইঁদুর। রাইসা ইঁদুরের নাম শুনে বিকট চিৎকার দিয়ে অদিতির উপর ঝাঁপিয়ে পড়ল। তিশা রাইসাকে ধরতে গিয়ে নিজেও টাল সামলাতে পারল না। সেই হট্টগোলের মধ্যেই রাফসান চোখের ইশারায় নীল আর সাইমকে ইশারা করলো। তারা 3 জন গেটের পাশের ছোট্ট ড্রেন আর পাঁচিল ঘের একটা সরু ফাঁক দিয়ে বেরিয়ে গেল। বাইরে গিয়ে নীল হাঁপাতে হাঁপাতে বলল, ইঁদুর কোথায় ছিল রে? ইঁদুর তো আমার মাথায় ছিল। পরের পিরিয়ডের ক্লাসে প্রফেসর ঢুকছেন, কিন্তু 3 বন্ধুর অবস্থাও করুন। দেওয়াল টপকাতে গিয়ে নীলের দামি জিন্সটা একটু ফেটে গেছে, আর সাইমের চুলে মাকড়সার জাল। প্রফেসর নীলকে জিজ্ঞেস করলেন, নীল, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে আসছো। জি স্যার, দেশি ইঁদুরের আক্রমণ ঠেকাতে গিয়ে এই অবস্থা। পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। রাফসান মনে মনে ভাবল, এই সিনিয়ররা রেগে গেলেও এদের সাথে খুনসুটি করতে মন্দ লাগে না। অদিতি, তিশা আর রাইসা এবার আর শুধু রেগে নেই, তারা অপমানে জ্বলছে। ভার্সিটির ছাদে বসে তারা জরুরি মিটিং ডাকলো। অদিতি দাঁত কিরমির করে বলল, ইঁদুরের ভয় দেখিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এই পিচ্চিগুলো। আমাদের প্রেস্টিজ পাংচার করে দিয়েছে। এবার আর কোনো ছাড় নেই। ওদের দুর্বলতা হলো ওদের একতা। আমাদের এমন কিছু করতে হবে যাতে ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে। আমি শুনেছি ওরা প্রতিদিন বিকেলে ক্যাম্পাসের পেছনের ওই পুরনো চায়ের দোকানে আড্ডা দেয়। আমরা ছদ্মবেশে ওখানে যাব এমন এক ফোন দিয়ে এঁটেছি যে ওদের পালানোর সব রাস্তায় বন্ধ হয়ে যাবে। ওদের আমরা জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য করব। অদিতির চোখে তখন ধূর্ত হাসির ঝিলিক। বিকেলবেলা ক্যাম্পাসের সেই ঝুপড়ি চায়ের দোকানে 3 বন্ধু আড্ডায় মগ্ন। নীলক্ষেত থেকে কেনা একটা সস্তা চশমা পরে ভাব মারছে, আর সায়েম বিস্কুট চায়ে ডুবিয়ে অর্ধেকটা ভেতরে ফেলে দিয়ে আফসোস করছে। রাফসান হাসতে হাসতে বলল, সায়েম, তোর এই বিস্কুট উদ্ধার অভিযান দেখে মনে হচ্ছে তুই টাইটানিক জাহাজ খুঁজছিস। দোস্ত, দুপুরে যে রাইসা আপু অদিতি আপুর ওপর লাফিয়ে পড়লো, সেটা ভাবলেই আমার আজকে রাতে আর ঘুম আসবে না। মনে হচ্ছিল কোনো কমেডি মুভি দেখছি। ঠিক তখন পেছন থেকে বোরখা পরা 3 জন মহিলা তাদের পাশের টেবিলে এসে বসল। নীল তাদের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, আমাদের আড্ডা দেখার জন্য এখন মানুষ আসছে। সে জানতো না এই বোরখার আড়ালে স্বয়ং 3 ডাইনি সিনিয়ররা বসে আছে।
তারা ফিসফিস করে কথা বলছিল, আর নীল তাদের নিয়ে উল্টোপাল্টা জোকস শোনাচ্ছিল, যা শুনে আড়ালে থাকা অদিতির রাগে কাঁপছিল। হঠাৎ অদিতি বোরখা খুলে উঠে দাঁড়ালো। এই তোর সাহস কত আমাদের নিয়ে মস্করা করিস? 3 বন্ধু অপ্রস্তুত হয়ে গেল। রাইসা এক বালতি নোংরা পানি নিয়ে আসছিল ওদের গায়ে ঢালার জন্য, কিন্তু রাফসান আগে থেকে জানতো যে কিছু একটা তো হতে যাচ্ছে। সেই ইশারায় নীল আর সাইমকে তৈরি থাকতে বলল। ঠিক যখনই রাইসা পানি ছুটতে যাবে, রাফসান পাশ থেকে একটা পানির পাইপ টেনে ধরল। পাইপটা টিপতেই সজোরে পানি ধারা গিয়ে পড়ল 3 সিনিয়রের ওপর। অদিতি, তিশা আর রাইসা মুহূর্তেই ভিজে একাকার। তাদের দামি মেকআপ আর হেয়ার স্টাইল সব শেষ। ওরে আল্লাহ, আমার আইলাইনার ধুয়ে গেল। রাফসান পানির পাইপটা ফেলে দিয়ে চিৎকার দিল। বন্ধুগণ, জলকিলির ওসব শেষ, এখন দৌড়। 3 বন্ধু 1 সেকেন্ডও দেরি না করে বনের হরিণের মতো ভোঁ দৌড় দিল। পেছনে ভেজা অবস্থায় অদিতি চিৎকার করতে লাগলো। রাফসান, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। কিন্তু 3 বন্ধু ততক্ষণে মেইন রোড পার হয়ে রিকশায় উঠে পড়েছে। রিকশায় বসে নীল আর সাইম হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। অদিতি ভিজে একাকার হয়ে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে পা রাখতেই তার ছোট বোন অরণি তাকে দেখে হাঁ হয়ে গেল। অদিতির পারফেক্ট হেয়ারস্টাইল এখন কাক ভেজা, আর চোখের কাজল ধুয়ে গাল বেয়ে নিচে নেমেছে। অরণি হো হো করে হাসতে হাসতে সোফায় লুটিয়ে পড়ল। আপু, তুমি কি কোনো ওয়াটার পার্কে ফাইট করতে গিয়েছিলে, নাকি আকাশ থেকে শুধু তোমার উপরই বৃষ্টি পড়েছে? চুপ কর, ওই 3টে বাদর জন্য রাজা আমাকে পাইপ দিয়ে ভিজিয়ে দিয়েছে, বিশেষ করে ওই রাফসান, ওরে আমি একবার পাই। যে ছেলে তোমাকে এমন নাকানি চুবানি খাওয়াতে পারে, তাকে তো আমার একবার দেখা দরকার। বাপরে, আমাদের দাপুটে অদিতি আপুকে এক ফুয়ে ভিজিয়ে দিল। অদিতি নিজের রুমের দরজা ধরাস করে বন্ধ করে দিল, কিন্তু তার মনে রাফসানের সেই আত্মবিশ্বাসী হাসিখানা বারবার ভেসে উঠতে লাগলো। বাসায় ফিরে নীল আর সাইম খুশিতে নাচছে। নীল তার টি শার্ট খুলে ঘোরাতে ঘোরাতে বলল, সাইম, তুই কি দেখেছিস রাইসাপুর আইলানার যখন গালে নামছিল, মনে হচ্ছিল কোনো হরর মুভির শুটিং হচ্ছে। দোস্ত, আজ তো বেঁচে গেলাম, কিন্তু রাফসান, তুই লাইফটা সময় মতো না ধরলে আজ আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যেত। হাসাহাসি রাখ, এবার সিরিয়াস হ। আমরা কিন্তু সিনিয়রের সাথে একটু বেশি করে ফেলেছি, তবে হ্যাঁ, আজ ওদের যা চেহারা ছিল সেটা মনে থাকলে সারা জীবন হাসা যাবে। রাফসান তার কর্মস্থল সেই বইয়ের দোকানে ব্যস্ত। হঠাৎ দোকানের মালিক চৌধুরী সাহেব ব্যাগ থেকে একটা খাম বের করতে গিয়ে খেয়াল করলেন না যে 500 টাকার কয়েকটা নোট নিচে পড়ে গেছে। রাফসান তখন অন্য একটা সেলফে বই গোছাচ্ছিল। কিছুক্ষণ পর চৌধুরী সাহেব যখন ক্যাশ মেলাতে বসলেন, তিনি অস্থির হয়ে উঠলেন। আরে, আমার পকেট থেকে কিছু টাকা পড়ে গেছে মনে হচ্ছে। রাফসান, তুমি কি কিছু দেখেছো? রাফসান শান্তভাবে এগিয়ে এলো। তার হাতে নিচে পড়ে থাকা 1500 টাকা। সে টাকাটা মালিকের হাতে দিয়ে বলল, স্যার, এই যে আপনার টাকা। আপনি যখন খাম বের করেছিলেন তখন এগুলো পড়ে গিয়েছিল। চৌধুরী সাহেব অবাক হয়ে রাফসানের দিকে তাকালেন। তিনি জানতেন রাফসান খুব গরিব, এই টাকাটা সে অনায়াসেই লুকিয়ে রাখতে পারত। তিনি রাফসানের কাঁধে হাত রেখে বললেন, রাফসান, এই শহরে মেধাবী অনেক পাওয়া যায়, কিন্তু সৎ মানুষ পাওয়া কঠিন। আজ থেকে এই দোকানের চাবি তোমার কাছেও থাকবে। আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। রাফসান হাসল। তার মনে হলো সততার এই পুরস্কারটা তার মায়ের দোয়ার ফল। সে বুঝতে পারল পরিশ্রম আর সততা থাকলে এই কঠিন শহরেও টিকে থাকা সম্ভব। পরের দিন অদিতি, তিশা, রাইসা এবার আর কোনো ছোটোখাটো ফন্দি নয়, বরং বড় কিছু করার পরিকল্পনা করলো। ক্যান্টিনে বসে তারা মাথা খাটাচ্ছে। অদিতির চোখে তখনও কালকের দিনের অপমানের আগুন। পানির পাইপ দিয়ে ভিজিয়ে ওরা ভেবেছে পার পেয়ে যাবে। এবার এমন কিছু করব যাতে ওরা দৌড়ানোর জায়গাও না পায়। ওদের সবচেয়ে বড় শক্তি হলো ওদের সাহস। এই সাহসটাকেই এবার ভয়ের কাছে হার মানতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এবার শুধু আমাদের পাল্লায় পড়ার অপেক্ষা। ভার্সিটিতে ক্লাসে প্রফেসর ডক্টর জামান ঢুকে গম্ভীর গলায় ঘোষণা করলেন, আগামীকাল তোমাদের ইকোনমিক্সের উপর একটা ক্লাস টেস্ট হবে। এই টেস্টের মার্কস তোমাদের ফাইনাল রেজাল্টে যোগ হবে। পুরো ক্লাসে কান্নার রোল পড়ে গেল। নীল আর সাইমের তো মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। নীল ফিসফিস করে রাফসানকে বলল, দোস্ত, কাল তো আমরা সারাদিন আড্ডাই দিয়েছি, কিছুই তো পড়িনি। এবার তো নির্ঘাত ফেল। ভয় পাস না, রাতে আমি তোদের সব বুঝিয়ে দেব। কিন্তু মনে মনে রাফসান চিন্তায় পড়ল, কারণ আজ রাতেই তার দোকানে জরুরি কাজ আছে। বিকেলে মন হালকা করতে 3 বন্ধু ক্যাম্পাসের মাঠে ফুটবল খেলতে নামলো। নীল খুব ভাব নিয়ে গোলকিপিং করছে, আর রাফসান আর সাইম বিপক্ষ দলের সাথে লড়ছে। ঠিক সেই সময় মাঠের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল অদিতি, তিশা আর রাইসা। তাদের পরনে দারুণ স্টাইলিশ ড্রেস, চোখে সানগ্লাস।
নীল তাদের দেখে ফুটবল ফেলে একটা পোজ দেওয়ার চেষ্টা করলো। অদিতি একবার দাঁড়িয়ে রাফসানের দিকে তাকালো। রাফসান ঘাম মুছতে মুছতে হাসলো, যা দেখে অদিতির রাগ আরও বেড়ে গেল। সে রাইসার কানে ফিসফিস করে কিছু একটা বলল। রাইসা ইশারায় মাঠের পেছনের গেটের দিকে একটা জঙ্গল দেখিয়ে হাসলো। খেলা শেষ করে 3 বন্ধু যখন শর্টকাট মারার জন্য মাঠের পেছনের গেট দিয়ে বের হতে চাইল, তখনই ঘটল সেই মহা বিপদ। অদিতিরা আগে থেকেই ওখানের কিছু স্থানীয় ছেলেকে দিয়ে কয়েকটা বিশাল আকারের দেশি কুকুরকে বিস্কুটের টোপ দিয়ে লেলিয়ে দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল। হঠাৎ 3টি কুকুর একসাথে ঘেউ ঘেউ করে নীল, সাইম আর রাফসানের দিকে তেড়ে এলো। নীল এক চিৎকার দিয়ে দৌড় শুরু করলো। বাঁচাও, এই কুকুর তো কামড় দিলে ইঞ্জেকশনও কাজ করবে না। সাইম আর রাফসানও প্রাণীর ভয়ে ব্যাগ বগলে নিয়ে দৌড় দিল। পুরো ক্যাম্পাস জুড়ে তখন এক অদ্ভুত দৃশ্য। 3 বন্ধু আগে আগে দৌড়চ্ছে আর পেছনে 3-4টি কুকুর তাদের তাড়া করছে। একটু দূরে দাঁড়িয়ে অদিতি, তিশা আর রাইসা হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। অদিতি ভিডিও করতে করতে চিৎকার করে বলল, কিরে চ্যাম্পিয়নরা, এখন দৌড়ানোর স্পিড কই? 3 বন্ধু তখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার উপক্রম। আর তাদের অবস্থা দেখে পুরো ক্যাম্পাস হাসিতে ফেটে পড়ল। আজ আর কোনো বুদ্ধি কাজ করলো না, আজ কেবলই ছিল টিকে থাকার লড়াই। সন্ধ্যাবেলা অদিতির ছোট বোন অরণি তার এক বান্ধবীর সাথে নীলক্ষেতে সেই বড় বইয়ের দোকানে এলো গল্পের বই কিনতে। দোকানে তখন বেশ ভিড়। রাফসান খুব ব্যস্ততার সাথে কাস্টমারদের বই বুঝিয়ে দিচ্ছিল। অরণি হঠাৎ খেয়াল করলো একটি ছেলে খুব যত্ন করে এক বৃদ্ধকে বই খুঁজে দিচ্ছে এবং তার হাসি মুখটা বেশ মায়াবী। রাফসান যখন বইয়ের ওপর ধুলো ছেড়ে অরণির দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, আপু, আপনার কোন বইটা লাগবে? তখন অরণি থতমত খেয়ে গেল। রাফসানের সাধারণ শার্ট আর চোখের দিকে তাকিয়ে অরণি মনে মনে ভাবল, ইস, এত সুন্দর করে কেউ কথা বলতে পারে। সে বইয়ের নাম ভুলে গিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করলো। কাজ শেষে বাসায় ফিরে রাফসান দেখলো নীল আর সাইম বইপত্র নিয়ে করুণ মুখে বসে আছে। কালকে সারপ্রাইজ ক্লাস টেস্টের চিন্তায় তাদের রাতের ঘুম হারাম। দোস্ত, এই গ্রাফ আর থিওরি তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই না বাঁচালে কাল ইজ্জত তো যাবেই, ফেলও সুনিশ্চিত। রাফসান জামা পাল্টে এসে টেবিলে বসলো। সে চা বানিয়ে এনে 3 জনকে নিয়ে পড়তে বসলো। সারা রাত চলল কঠিন সব ইকোনমিক্স ইকুয়েশনের লড়াই। রাফসান খুব সহজভাবে নীল আর সাইমকে সব বুঝিয়ে দিল। মাঝরাত পর্যন্ত তাদের হাসাহাসি আর পড়া চলল। নীল একসময় আবেগপ্রবণ হয়ে বলল, রাফসান, তুই না থাকলে আমাদের মতন বড়লোকের দোলালরা কবেই ঝরে যেত। রাফসান হাসল, কারণ সে জানে বন্ধুদের জন্য এইটুকুই তার আসল পাওয়া। রাতে অদিতি যখন নিজের চুলে চিরুনি দিচ্ছিল, তখন অরণি ঘরে ঢুকে পাশে বসল। অরণির চোখে মুখে তখনও সেই দোকানের ছেলেটার চেহারা ভাসছে। অরণি লজ্জা পেয়ে অদিতিকে বলল, আপু, আজ নীলক্ষেতের একটা দোকানে একটা ছেলেকে দেখলাম। উফ, কি দারুণ পার্সোনালিটি আর কি মিষ্টি ব্যবহার। প্রথম দেখাতেই কেন যেন আমার খুব ভালো লেগে গেছে। কিরে, আমাদের অবনী কি তোকে প্রেমে পড়লো? কে সে? কোন বড় লোকের ছেলে নাকি? জানি না সে কে, কিন্তু তার চোখে এক ধরনের সততা আছে, একদম অন্যরকম। তুই তো দেখে পুরো কবি হয়ে গেছিস। দোয়া করি তোর ক্রাশ যেন তোর রাজপুত্রই হয়, আমার মতো যেন কোনো আজব জুনিয়রকে হ্যান্ডেল করতে না হয় তোকে। পরের দিন ক্লাস টেস্ট শুরু হয়েছে। প্রফেসর ডক্টর জামান বাজ পাখির মতো নজর রাখছেন। নীল আর সাইম সামনের বেঞ্চে বসে ঘামছে, কারণ রাফসান রাতে যা পড়িয়েছিল তার অর্ধেকই তারা ভুলে গেছে। নীল বারবার পিছনে ফিরে রাফসানকে ইশারা করছে। রাফসান অতি দ্রুত নিজের পরীক্ষা শেষ করে একটা বুদ্ধি বের করলো। সে খাতার নিচে ছোট ছোট চিরকুটে সংকেত লিখে নীল আর সাইমের দিকে পাস করতে চাইল। ঠিক তখনই স্যার ওর সামনে এসে দাঁড়ালেন। রাফসান, পকেটে কি? রাফসান 1 সেকেন্ডও না ভেবে পকেট থেকে একটা চকলেট বের করে বলল, স্যার, সুগার লেভেল কমে গিয়েছিল তো তাই। স্যার থতমত খেয়ে গেলেন। সেই সুযোগে নীল সাইমের খাতা টেনে নিয়ে নিজের উত্তর মেলাতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলল। সাইম চিৎকার করে উঠতে গিয়েও মুখ চেপে ধরল। দুপুরে নীল গেছে ধানমন্ডির এক নামি শপিং মলে নিজের জন্য কিছু কিনতে। দুর্ভাগ্যবশত সেখানে তিশা আপু এসেছেন বান্ধবীদের নিয়ে। নীলকে দেখে তিশার সেই সিনিয়রের মেজাজ চড়ে গেল। তিশা একটা দামি পারফিউম দেখছিলেন। নীল পাশ থেকে গিয়ে বলল, আপু, এই গন্ধটা আপনার রাশভারী মেজাজের সাথে একদম যায় না। আপনি বরং কড়া কোনো চন্দন ফ্লেভার ট্রাই করুন। তুই আমাকে সাজগোজ শেখাতে আসছিস? এই শপিং মল তোর মতো পিছিদের কাজ কি? আমি শপিং করতে আসছি আপু, আপনার মতন শপিংয়ে কোথায় কি আছে তা দেখার জন্য না। শুরু হয়ে গেল ঝগড়া। শপিং মলের মাঝখানে সবার সামনে নীল আর তিশার এমন কথা কাটাকাটি দেখে মানুষজন গোল হয়ে দাঁড়িয়ে গেল।
দিশা রেগে একজোড়া জুতো নীলের দিকে ছুটতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে হোঁচট খেলেন, আর নীল দাঁত বের করে হাসতে হাসতে দৌড় দিল। বিকেলবেলা রাফসান দোকানে বই গুছিয়ে রাখছে। হঠাৎ দেখল সেই মেয়েটি আবার দোকানে হাজির। আজ অরণি একটু বেশি সেজে এসেছে। সে সরাসরি রাফসানের কাছে গিয়ে বলল, শুনুন, কাল যে গল্পের বইটা নিয়েছিলাম ওটার দ্বিতীয় খণ্ড কি আছে? জি আছে, কিন্তু ওটা তো খুব কষ্টের গল্প। আপনার মতো হাসি খুশি মানুষের ওই বই পড়ে মন খারাপ হয়ে যাবে। এই ছেলেটা আমাকে নোটিস করেছে। আমার নাম অরণি, আপনার নামটা কি জানা যাবে? আমি রাফসান। নামটা কোথায় যেন শুনেছি। ঠিক সেই মুহূর্তে রাফসানের ফোনের রিংটোন বেজে উঠল। নীল ফোন দিয়েছে। রাফসান যখন ফোনে কথা বলছে, দোস্ত নীল, ওই তিশাবুর সাথে আবার ঝগড়া করলি কেন? এই ছেলে কি আমার বড় আপুর শত্রুদের গ্রুপের সেই রাফসান? কিন্তু সে কিছু না বলে বইটা নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে গেল। তার হৃদস্পন্দন তখন অনেক বেড়ে গেছে। রাত 8টা। টিউশনি শেষ করে রাইসা একাকী গলি দিয়ে ফিরছিল। হঠাৎ 2-3 বখাটে গুন্ডা তার পথ আগলে দাঁড়ালো। রাইসা ভয়ে জমে গেল, চিৎকার করার মতো শক্তিও পাচ্ছিল না। ঠিক সেই সময় সেখান দিয়ে ফিরছিল সাইম। রাইসার বিপদ দেখে সে মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলেও পরক্ষণেই বন্ধুর দেওয়া সাহসে বুক বাঁধল। সাইম আশেপাশে তাকিয়ে একটা লাঠি দেখে সেটা নিয়ে এক হুঙ্কার দিয়ে এগিয়ে গেল। এই সাহস থাকলে আমাদের সাথে লড়। সাইমের মারকুটে রূপ দেখে গুন্ডারা কিছুটা হকচকিয়ে গেল। সাইম এলোপাথারি লাঠি চালাতে শুরু করলো। পরিস্থিতির বেগতিক দেখে গুন্ডারা গলি দিয়ে দৌড়ে পালালো। রাইসা তখনও কাঁপছে। সাইম শান্ত গলায় বলল, আপু ভয় নেই, আমি আছি তো, চলুন আপনাকে রিক্সায় তুলে দিই। রাইসা অবাক চোখে সাইমের দিকে তাকিয়ে রইল। যে ছেলেকে সে সারাদিন র্যাগ দিত সেই আজ তাকে রক্ষা করতে চলে এলো। বাসায় ফিরে সাইম তখন উত্তেজনায় কাঁপছে। সাইম রুমে ঢুকেই শার্টের কলার ঠিক করে বলল, দোস্তরা, আজ তোদের বন্ধু যা করেছে সেটা শুনলে তোরা আমাকে মেডেল দিবি। কি করলি? কোনো বিড়ালকে উদ্ধার করলি নাকি? সাইম গম্ভীর হয়ে রাইসা আপুকে উদ্ধারের পুরো কাহিনীটা সবিস্তারে বর্ণনা করল। তবে বর্ণনা কিছুটা রং ছড়িয়ে বলল যে সে একাই 5-6 জনকে কুপকাত করেছে। নীল আর রাফসান হো হো করে হাসলেও মনে মনে সাইমের জন্য গর্ববোধ করল। যাই বলিস দোস্ত, আজ তুই একটা সত্যিকারের হিরোর কাজ করেছিস। অরণি তখনও নীল খেতে সেই দোকান আর রাফসান নামটা নিয়ে ভাবছে। সে ড্রয়িং রুমে গিয়ে অদিতির পাশে বসলো। খুব কৌশলে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তোমার ভার্সিটির সেই পাজি জুনিয়রগুলোর নাম কি জানো? ওই যারা তোমাকে খুব জ্বালিয়েছিল। আর বলিস না, ওই গ্রুপের মেইন শয়তানটার নাম হলো রাফসান। দেখতে খুব সহজ সরল, একদম সাজার ভান করে, বুঝছিস? কিন্তু ওর মাথায় রাজ্যের শয়তান। সাথে আছে নীল আর সাই। রাফসান নামটা শুনে অরণির বুকটা ধপ করে উঠল। সে নিশ্চিত হয়ে গেল যে তার ক্রাশ আর অদিতির চিরশত্রু একই ব্যক্তি। সে মনে মনে হাসলো আর ভাবল, আপু যাকে শয়তান ভাবছে সে আসলে কতটা অমায়িক। কিন্তু সে অদিতিকে কিছুই বুঝতে দিল না। পরদিন সকাল, বাথরুম থেকে নীল ভিজে শরীরে বের হয়ে দেখে তার গামছাটা নেই। সাইম তখন ওই গামছাটা দিয়েই মুখ মুছছে। এই সাইম, এটা আমার দামি গামছা, এটাতে তুই মুখ মুছছিস কেন? আরে ভাই, বন্ধুত্বের মধ্যে আবার তোর আমার কি? আমারটা তো এখনো শুকায়নি। শুরু হলো 2 বন্ধুর গামছা নিয়ে টানাটানি। নীল গামছার এক প্রান্ত ধরে টানছে আর সাইম অন্য প্রান্ত। টানাটানিতে এই গামছাটা মাঝখান দিয়ে মাট করে ছিঁড়ে গেল। নীল আর সাইম দুজন দুদিকে ছিটকে পড়ল। 2 বন্ধু মিলে মেঝের উপর গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। ভার্সিটিতে অদিতি আর তিশা এবার কোমর বেঁধে নেমেছে। ক্যান্টিনে বসে তারা 3 বন্ধুকে চূড়ান্ত অপদস্থ করার ছক কষছে। অদিতি বলল, সাইমকে দিয়ে কাল পুরো করিডোরে ব্যাঙের মতো লাগানো শুরু করাবো। অনেক হয়েছে, ছাড় দাও। কি রে রাইসা, তুই কিছু বলছিস না কেন? তুই তো কাল বললি সাইমকে মুরগি বানাবি। রাইসা আনমনা হয়ে বসেছিল। গত রাতে সেই অন্ধকার গলিতে সাইমের সাহসের কথা মনে পড়লে তার ভেতরে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে। সে নিচু স্বরে বলল, আরে না, বলছিলাম যে থাক না, এবার ওরা পিচ্ছি মানুষ, কয়বার আর ওদের পেছনে লাগবো। অদিতি অবাক হয়ে রাইসার দিকে তাকালো। রাইসা যে হঠাৎ কেন এমন নরম হয়ে গেল সেটা অদিতির মাথায় ঢুকল না। ক্লাসে তখন সাহিত্য পড়ানো হচ্ছে। নীলকে ম্যাডাম দাঁড় করিয়ে বললেন, নীল, তুমি তো খুব শৌখিন, আমাদের একটা কবিতা শুনিয়ে দাও তো। নীল বুক টান টান করে দাঁড়িয়ে পড়ল। সে ভাবল এই সুযোগে একটু হিরো হওয়া যাক। সে হাত নেড়ে অভিনয় করে বলতে শুরু করলো, ওগো প্রিয়তমা, তোমার চশমার ফ্রেম যেন আমার হৃদয়ের জেলখানা। পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল।
ঠিক সেই মুহূর্তে করিডোর দিয়ে তিশা হেঁটে যাচ্ছিলেন। জানালার পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নীলের এই চশমার ফ্রেম মার্কা ছড়াটা পৌঁছানো মাত্রই তিনি থেমে গেলেন। তিশা ক্লাসের দরজায় এসে দাঁড়ালেন। ম্যাডাম অবাক হয়ে বললেন, কিছু বলবে তিশা? নীল, তোর এই সস্তা কবিতাটা কি আমার চশমা নিয়েছিল? ক্লাস শেষে করিডোরে আসিস, তোর হৃদয়ের জেলখানা আমি ভেঙে গুঁড়ো করে দেব। নীলের কবিতার সব ভূত 1 সেকেন্ডে নেমে গেল। দুপুরে রাফসান করিডোর দিয়ে একাই যাচ্ছিল। হঠাৎ দেখলো অদিতি সামনের দিক থেকে রাগী ভঙ্গিতে আসছে। রাফসানের হাতে তখন কিছু বই ছিল। অদিতিকে দেখে রাফসান ডানে বামে কোনো রাস্তা না পেয়ে পাশের লেডিজ টয়লেটের ভেন্টিলেটর আর দরজার মাঝখানে সরু জায়গায় লুকিয়ে পড়ার চেষ্টা করলো। অদিতি বুঝতে পেরে টয়লেটের দরজার সামনে গিয়ে চিৎকার করে বলল, রাফসান, বের হয়ে আয়, আমি জানি তুই এখানেই আছিস। রাফসান দেখলো আর কোনো উপায় নেই। সে হঠাৎ বুদ্ধি করে দরজার বাইরে থাকা একটা লাঠি দিয়ে টয়লেটের ছিটকিনিটা বাইরে থেকে আটকে দিল। অদিতি ভেতরে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে দেখলো দরজা বন্ধ। আপু 10 মিনিট রেস্ট নেন, আমি আসছি। বলেই রাফসান এক ভোঁ দৌড়। অদিতি ভেতর থেকে চিৎকার করতে লাগলো, রাফসান, তুই আমাকে টয়লেটে বন্ধ করলি, তোকে আমি দেখে নেব। রাফসান তখন মাঠ পার হয়ে গেটের বাইরে। তার হাসি আর ধরে না, যদিও সে জানে এর পরিণাম হবে ভয়াবহ। রাইসা টয়লেটে যাচ্ছিল। হঠাৎ টয়লেটের ভেতর থেকে অদিতির চিৎকার আর দরজায় ধুমধাম শব্দ শুনে রাইসা দৌড়ে এলো। দরজার বাইরে লাঠি দিয়ে ছিটকিনি আটকানো দেখে রাইসা অবাক। সে ছিটকিনি খুলতেই অদিতি প্রায় রণচণ্ডী মূর্তিতে বেরিয়ে এলো। অদিতির চুলগুলো উস্কো খুস্কো, গরমে মুখ লাল হয়ে গেছে। রাইসা অদিতির এই অবস্থা দেখে প্রথমে থতমত খেলেও পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল। উফ অদিতি, তুই শেষমেশ একটা জুনিয়রের হাতে এভাবে আটকে পড়লি। তোর ডেঞ্জারাস সিনিয়র ইমেজের তো 12টা বেজে গেছে। হাসিস না রাইসা, ওই রাফসানকে আমি আজ জ্যান্ত কবর দিয়ে দেবো। ও আমার সাথে ইয়ার্কি করার জায়গা পায় না। রাইসা হাসতে হাসতে অদিতিকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মনে মনে সেও অবাক হলো যে রাফসানের মতো শান্ত ছেলে এমন দুঃসাহস দেখালো কিভাবে। বিকেলে 3 বন্ধুর বাসার সামনে একটা গর্জন শোনা গেল। রাফসান আর সায়েম ব্যালকনি দিয়ে উকি দিয়ে দেখলো নীল একটা চকচকে লাল রঙের স্পোর্টস বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। নীল হেলমেট খুলে হিরোর মতো হাসলো। কিরে, এটা কার বাইক? চুরি করলি নাকি? আরে না, বাবার সাথে তো ঝগড়া, কিন্তু আমার জমানো টাকা আর একটা পুরনো ইনভেস্টমেন্ট থেকে এটা কিনলাম। এখন থেকে আমরা আর বাসে করে ভার্সিটি যাব না, চল আমরা পুরো শহর ঘুরবো। রাফসান কিছুটা চিন্তিত হলেও বন্ধুদের আনন্দ দেখে হাসলো। 3 বন্ধুরা মিলে এক বাইকেই ট্রিপল রাইডিং করে শহর ঘুরতে বের হলো। নীল বাইক চালাতে চালাতে বলল, এবার দেখবি ভার্সিটির মেয়েরা আমার পেছনে ঘোরার জন্য কেমন লাইন দেয়। সন্ধেবেলা রাফসান যখন বইয়ের দোকানে বসে স্টকের হিসেব মেলাচ্ছিল, তখন আবারও অরণি এসে হাজির। তবে আজ সে কোনো বই কিনতে আসেনি। সে একটা সুন্দর টিফিন ক্যারিয়ার রাফসানের সামনে রেখে বলল, শুনুন রাফসান সাহেব, আমি আসলে আজ একটা বিশেষ কাজে এসেছি। রাফসান অবাক হয়ে তাকিয়ে রইল। সে অরণিকে শুধু একজন কাস্টমার হিসেবেই চেনে। রাফসান বলল, আপু কিছু লাগবে? কোনো নতুন বই? না, আসলে আপনার সততা আর আপনার কাজ দেখে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনার জন্য বাসায় তৈরি কিছু পিঠে নিয়ে আসি। রাফসান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে বিনয়ের সাথে বলল, ধন্যবাদ আপু, কিন্তু এসবের কি দরকার ছিল? আমি তো আপনার জন্য তেমন কিছুই করিনি। অরণি মনে মনে হাসল। সে আসলে এসেছিল রাফসানের সাথে একটু বেশি সময় কাটাতে আর তার স্বভাবটা আরও কাছ থেকে দেখতে, যাতে এসে বুঝতে পারে এই ছেলেটা কেন তার বোনের এত বড় শত্রু। রাফসান যখন নির্লিপ্তভাবে আবার কাজে মনোযোগ দিল, অরণি মুগ্ধ হয়ে তাকে দেখতে লাগলো। সে জানতো না এই নির্লিপ্ততাই তাকে আরও বেশি আকর্ষণ করছে। সায়েম ক্যাম্পাসে ফেরার পর রাইসার মনে হচ্ছে চারদিকের বাতাস যেন বদলে গেছে। ক্লাসের ফাঁকে রাইসা যখন করিডোর দিয়ে যাচ্ছিল, তখন দেখলো সায়েম তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সায়েমকে দেখা মাত্র এই রাইসার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যা সে চাইলেও লুকোতে পারছিল না। অদিতি রাইসাকে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলল, কিরে, সায়েমকে দেখে তো তোর হাসির বাঁধ ভেঙে যাচ্ছে। কাল রাত পর্যন্ত তোর মুখ কালো ছিল। রাইসা তাড়াতাড়ি নিজের হাসি সামলে নিয়ে গম্ভীর হওয়ার ভান করল। সে সায়েমের দিকে সরাসরি তাকাতে পারছিল না ঠিকই, কিন্তু আর চোখে বারবার দেখছিল সায়েম ঠিক আছে কিনা। সায়েমও একবার রাইসার দিকে তাকালো, কিন্তু রাইসা সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। ক্লাসে আজ কোনো পড়ালেখা নেই। নবীনবরণ অনুষ্ঠানে কে কী করবে তা নিয়ে শিক্ষক আর ছাত্রদের মাঝে মহা ব্যস্ততা। প্রফেসর ঘোষণা করলেন, তোমরা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাও তারা আজই নাম জমা দাও। স্যার, রাফসান গিটার বাজিয়ে গান শোনাবে।
রাফসান অবশ্য নীলের কাছ থেকে গিটার শিখেছে, যার দরুন নীল তাকে গান গাইতে বলেছে। অন্যদিকে ঠিক হলো নীল আর সাইম ভলেন্টিয়ার হিসেবে কাজ করবে। তিশা এই কমিটির ইনচার্জ। সে মনে মনে খুশি হলো, কারণ এবার নীলকে তার হুকুম পালন করতে হবে। দুপুরে রাফসান, নীল আর সাইম শপিং মলে গেল নবীনবরণের পাঞ্জাবি কিনতে। নীল সরাসরি সবচেয়ে দামি ব্র্যান্ডের শপে ঢুকে পড়ল। নীল একটা জমকালো কালো পাঞ্জাবি চয়েস করে বলল, এটা পরে যখন অনুষ্ঠানে যাব তখন তিশা আপু তো আমার ফ্যান হয়ে যাবে। সাইম একটা সাদা সুতির পাঞ্জাবি পছন্দ করল। সে ভাবছিল ওই অচেনা কণ্ঠের মেয়েটি যদি অনুষ্ঠানে আসে তাকে যেন স্নিগ্ধ দেখায়। রাফসান শপিং করার চেয়ে দাম দেখা নিয়ে বেশি ব্যস্ত ছিল। সে চাচ্ছিল খুব সাধারণ কিন্তু মার্জিত কিছু। নীল জোর করে রাফসানকে একটা কালো সাদা রঙের রঙের পাঞ্জাবি ট্রায়াল দিতে পাঠালো। রাফসান যখন পাঞ্জাবিটা পরে আয়নার সামনে দাঁড়ালো, তার নিজেরই নিজেকে অন্যরকম লাগছিল। 3 বন্ধু মিলে পাঞ্জাবি কিনে ফেরার পথে প্রচুর আইসক্রিম খেলো আর একে অপরের পেছনে লাগলো। নবীনবরণের দিন সকাল থেকেই 3 বন্ধুর বাসায় হুলস্থুল। নীল তার চুলের স্টাইল ঠিক করতে গিয়েই 1 ঘন্টা পার করে দিল। সাইম তার সাদা পাঞ্জাবির ইস্ত্রি ঠিক আছে কিনা তা নিয়ে চিন্তিত, আর রাফসান ব্যস্ত সবার ঘড়ি আর পারফিউম গুছিয়ে দিতে। নীল চিৎকার করে বলছে, দোস্ত তাড়াতাড়ি কর, অডিটোরিয়ামে ঢোকার সময় পার হয়ে যাচ্ছে, গেট বন্ধ করে দিলে সব শেষ। 3 বন্ধু যখন শেষমেশ তৈরি হয়ে বের হলো তখন ঘড়িতে অনুষ্ঠানের সময় ছুঁই ছুঁই। তারা নীলের বাইকে করে যাচ্ছে যাতে ঠিক সময় পৌঁছতে পারে। ক্যাম্পাসের গেটে পা রাখতেই ঢাকঢোলের শব্দে তাদের বুক ধরফর শুরু হলো। এক রঙিন নতুন জগতের হাতছানি। অডিটোরিয়ামের ভেতরে পা রাখতেই 3 বন্ধুর চোখ ছানা বড়া। সামনেই দাঁড়িয়েছিলেন অদিতি, তিশা আর রাইসা। আর অবাক করা বিষয় হলো তাদের পোশাকের রঙের ম্যাচিং। নীল পরেছে কালো পাঞ্জাবি আর তিশা পরেছে ঠিক একই শেডের কালো পাড়ের শাড়ি। সাইম পরেছে ধবধবে সাদা পাঞ্জাবি আর রাইসা পরেছে সাদা লালের অপূর্ব এক শাড়ি। অন্যদিকে রাফসানের কালো সাদা পাঞ্জাবির সাথে অদিতির কালো সাদা আঁচলের শাড়িটা যেন এক সুতোয় গাঁথা। 6 জন যখন মুখোমুখি হলো কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলতে পারল না। একে অপরের পোশাকের দিকে তাকিয়ে সবাই যেন হাঁ হয়ে গেল। নীল বিড়বিড় করে বলল, সাইম, আমরা কি আগে থেকে প্ল্যান করেছিলাম নাকি? রাইসা আর তিশা লজ্জায় মুখ নিচু করলো আর অদিতি অপ্রতিভভাবে নিজের শাড়ির আঁচল ঠিক করতে লাগলো। অনুষ্ঠান শুরু হতেই তিশা তার সিনিয়র রূপ ধারণ করলো। সে ভলেন্টিয়ারিংয়ের দায়িত্বে থাকা নীল আর সাইমকে নাজেহাল করে ছাড়ছে। এই নীল, ওদিকে চেয়ারগুলো ঠিক কর। সাইম, গেস্টের পানির বোতল কোথায়? জলদি নিয়ে আয়। দোস্ত, শাড়ি পরে তিশা আপু পরি মনে হলেও স্বভাবটা একদম পেতনির মতন রয়ে গেছে। আজকে আমাদের হারমাস এক করবে নাকি? তিশার করা নির্দেশে নীল আর সাইম এদিক সেদিক দৌড়াচ্ছে আর মনে মনে গালি দিচ্ছে। তারা ভাবলো অনুষ্ঠান উপভোগ করবে, কিন্তু তিশার অর্ডারে তাদের জীবন এখন ওষ্ঠাগত। অবশেষে মঞ্চে উঠল রাফসান। পুরো অডিটোরিয়ামের আলো নিভে গিয়ে শুধু একটা স্পটলাইট তার ওপর পড়ল। রাফসান গিটারটা হাতে নিয়ে গভীর ইমোশন দিয়ে গাইতে শুরু করলো। কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষ্ণা। সে যে পথ চলে বুক ঝড় তোলে, জেগে ওঠে ঘুমানোর আশা। রাফসানের কণ্ঠের জাদুতে পুরো হল স্তব্ধ হয়ে গেল। সামনের সারিতে বসে থাকা অদিতি যেন নিজের অজান্তেই রাফসানের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। তার মনে হলো গানটা যেন রাফসান তাকে উদ্দেশ্য করেই গাইছে। রাফসানের শান্ত ব্যক্তিত্ব আর গলার সেই বিষাদ মাখা সুর অদিতির হৃদয়ের বরফ এক মুহূর্তেই গলিয়ে দিল। অদিতির 2 চোখ পলকহীন। সে যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। যে রাফসানকে সে শত্রু ভাবত, আজ তাকেই মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন কেউ। অনুষ্ঠানের পর দুপুরের খাবারের বিরতি। অডিটোরিয়ামের পেছনে বিরিয়ানির প্যাকেট বিলি করা হচ্ছে। নীল আর সাইম ভলেন্টিয়ারিং শেষ করে ক্ষুধার্ত অবস্থায় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বসলো। নীল প্যাকেট খুলেই দেখলো তার প্যাকেটে লেগ পিস নেই, আর সাইমের প্যাকেটে বড় একখানা লেগ পিস। নীল সাথে সাথে থাবা দিয়ে সেটা নিতে চাইল। সাইম, তুই তো রোগা মানুষ, তোরা তো প্রোটিন দিয়ে কি হবে? এটা আমার। খবরদার নীল, পরিশ্রম আমি বেশি করেছি, এই লেগ পিস আমার হোক। বিরিয়ানির প্যাকেট নিয়ে 2 বন্ধুর মধ্যে এক ছোটোখাটো যুদ্ধ শুরু হলো। রাফসান পাশ থেকে নিজের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, তোরা কি ছোটবেলায় বিরিয়ানি খাসনি? এই নে, আমারটা নে। নীল আর সাইম তখন প্যাকেট ছেড়ে রাফসানের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, যেন তারা কোনো মহামূল্যবান ধন জয় করেছে। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, রাফসান তখন একটু একা হওয়ার জন্য অডিটোরিয়ামের
পেছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই অদিতি সেখানে এলো। অদিতির নীল শাড়িটা তখনও রোদে চিকচিক করছিল। অদিতি কিছুটা ইতস্তত করে বলল, রাফসান, তোমার গানটা আসলেই খুব সুন্দর ছিল। সত্যি বলতে আমি ভাবিনি তুমি এত ভালো গাও। অদিতির চোখে তখন প্রশংসার চেয়েও গভীর কিছু একটা ছিল। রাফসান অদিতির চোখের দিকে এক মুহূর্তের জন্য তাকালো, তারপর খুব নির্লিপ্ত স্বরে বলল, ধন্যবাদ আপু, ভালো লেগেছে শুনে খুশি হলাম। বলেই সে আর কোনো কথা না বাড়িয়ে অদিতিকে পাশ কাটিয়ে ভিড়ের দিকে চলে গেল। অদিতির মনের ভেতর এক চিলতে অভিমান দানা বাঁধল। কেন ছেলেটা তাকে এতটুকু গুরুত্ব দিচ্ছে না? খাওয়া শেষ করে সাইম একটা ফ্যানের নিচে গিয়ে দাঁড়ালো। শার্ট ভিজে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠিক সেই সময় তার পকেটের ফোনটা কেঁপে উঠল। সেই একই অপরিচিত নাম্বার। সাইম দ্রুত ফোনটা ধরল। হ্যালো। উপাস থেকে রাইসা দেখছে সাইমকে দূর থেকে। রাইসা নিচু স্বরে বলল, আপনার কপালে খুব ঘাম জমেছে, পকেটে রুমাল নেই, একটু মুছে নিন। সাইম চমকে গিয়ে চারপাশে তাকাতে লাগলো। আপনি কি এখানে আছেন? আমাকে দেখতে পাচ্ছেন? আমি আপনার আশেপাশেই আছি, শুধু নিজের যত্ন নিতে ভুলবেন না। সাইম ব্যাকুল হয়ে খুঁজছে সেই রহস্যময় মেয়েটিকে। আর রাইসা একটু দূরে দাঁড়িয়ে আড়ালে থেকে সাইমের সেই অস্থিরতা দেখে মুচকি হাসছে। তার মনে হচ্ছে এই লুকোচুরি খেলাটাই যেন পৃথিবীর সবচেয়ে মধুর সময়। সাইমের সাথে ফোনে কথা শেষ করে রাইসা যখন নিজের ওড়না ঠিক করছিল, তখন পেছন থেকে তিশা এসে তার কাঁধে হাত রাখলো। তিশার চোখে কৌতুক। কিরে রাইসা, কার সাথে এত ফিস করে কথা বলছিলি? আর তুই বারবার সাইমের দিকে বা তাকাচ্ছিস কেন? কই, কারোর সাথে না তো। আর সাইমের দিকে তাকাবো কেন? ও তো আমাদের জুনিয়র। তোর মুখ কিন্তু অন্য কথা বলছে। দেখিস শেষমেশ ওই লম্বু ছেলেটার মালায় না পড়িস। রাইসা তাড়াতাড়ি প্রসঙ্গ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, কিন্তু তার লাল হয়ে যাওয়া কান দুটো তিশার তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। বিকেলে অডিটোরিয়ামের এক কোণে বসে রাফসান যখন বিশ্রাম নিচ্ছিল, তখন তার মোবাইলে মায়ের কল এলো। অনেকদিন পর মায়ের কণ্ঠ শুনে রাফসানের বুকের ভেতরটা হু হু করে উঠল। বাবা, শরীর ঠিক আছে তো? ঠিক মতো খাও তো, নাকি ওই বাসি খাবার খেয়ে থাকিস? রাফসান নিজের চোখের পানি সামলে নিয়ে হাসি মুখে বলল, মা, আমি খুব ভালো আছি। আজ ভার্সিটিতে অনেক বড় অনুষ্ঠান ছিল, অনেক ভালো খেয়েছি। মায়ের সাথে কথা বলে রাফসান বুঝতে পারল এই চাকচিক্যের চেয়েও তার কাছে সবচেয়ে বড় হলো মায়ের স্বপ্ন পূরণ করা। অদূরে দাঁড়িয়ে অদিতি রাফসানের এই আবেগঘন রূপটা দেখছিল এবং বুঝতে পারল ছেলেটা বাইরে যতটা শক্ত, ভেতরে ততটাই নরম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাফসান যখন লাইব্রেরিতে কাজ গোছাচ্ছিল, তখন হুট করে অরণি সেখানে হাজির। অরণি আজ খুব সেজে এসেছে, তার হাতে এক প্যাকেট দামি চকলেট। সে রাফসানের সামনে গিয়ে বলল, রাফসান সাহেব, আজ তো আপনি কাজ করে একেবারে ক্লান্ত, এই নিন আপনার জন্য একটা ছোট্ট গিফট। রাফসান এবার আসলেই বিরক্ত হলো। সে চারিদিকে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। রাফসান গম্ভীর হয়ে বলল, দেখুন অরণি আপু, আপনি বারবার এখানে কেন আসেন? আমি এখানে কাজ করছি, আর আপনার সাথে আমার কিসের এত খাতির? দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। অরণির হাসিটা ম্লান হয়ে গেল। সে ভাবেনি রাফসান তাকে সবার সামনে এভাবে এড়িয়ে যাবে। রাফসানের এই রুক্ষ ব্যবহারে অরণির চোখে জল চলে এলো, কিন্তু রাফসান সেদিকে না তাকিয়েই আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাত গভীর, টেবিলে বই খোলা থাকলেও রাফসানের মন পড়ে আছে আজকের অনুষ্ঠানের স্মৃতিতে। একদিকে অদিতির সেই মায়াবী প্রশংসা, আর অন্যদিকে অরণির বারবার কাছে আসার চেষ্টা। রাফসান জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল, আমি এখানে এসেছি পড়াশোনা করতে আর পরিবারের হাল ধরতে। এই ধনী কন্যার দল কেন আমার পেছনে লেগেছে? এদের সাথে মেলামেশা মানেই বিপদ। সে সিদ্ধান্ত নিল অদিতি এবং অরণি উভয়কেই এড়িয়ে চলতে হবে। পরদিন সকালে নীল তার নতুন লাল বাইক নিয়ে শো অফ করতে করতে ভার্সিটি যাচ্ছিল। হঠাৎ রাস্তার মোড়ে দেখল তিশা দাঁড়িয়ে আছেন, হয়তো রিকশার অপেক্ষা করছেন। নীল প্রথমে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু কি ভেবে যেন ব্রেক কষল। নীল হেলমেট খুলে বলল, কি আপু, রিক্সা পাচ্ছেন না? আমার ভিআইপি বাইকে কি একটা লিফট নেবেন? তিশা প্রথমে ভ্রু কুচকে তাকালে ও রোদের তেজ দেখে রাজি হয়ে গেল। নীল বাইক স্টার্ট দিতেই তিশা তার কাঁধ শক্ত করে ধরল। নীলের বুকের ভেতর তখন রাম বাজছে। সে ভাবল, লাইব্রেরির সেই কিসের পর আজ তো তিশা আপু একদম আমার ঘাড়ে। তিশা অবশ্য মুখে কিছু না বললেও নীলের বাইক চালানোর স্টাইল দেখে মনে মনে একটু প্রশংসাই করল।
ক্যাম্পাসে ঢোকার পর অদিতি বারবার চেষ্টা করছিল রাফসানের সাথে কথা বলতে। সে চাইছিল গতকালের সেই গানের রেস ধরে আরও কিছু আলাপ করতে, কিন্তু রাফসান আজ যেন দেয়াল তুলে দাঁড়িয়েছে। অদিতি যখনই কাছে আসছিল, রাফসান কোনো না কোনো অজুহাতে দূরে সরে যাচ্ছিল। এক পর্যায়ে অদিতি পথ আটকে দাঁড়িয়ে বলল, রাফসান, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি হিংসে করছো? এড়িয়ে যাচ্ছ কেন? আপু, আপনি আমাদের সিনিয়র, আমাদের মাঝে একটা দূরত্ব থাকাই ভালো। আমার অনেক কাজ আছে, আসি। রাফসানের এই রূঢ় ব্যবহারে অদিতির চোখে জল আসার উপক্রম হলো। সে বুঝতে পারল না কেন এই ছেলেটা তাকে এত ঘৃণা করছে। দুপুরে সাইম আর নীল ক্যান্টিনে বসে চা খাচ্ছিল। হঠাৎ সাইমের ফোনটা বেজে উঠল। সেই রহস্যময়ী নাম্বার। সাইম নীলকে ইশারায় চুপ থাকতে বলে ফোনটা কানে নিল। হ্যালো। সাইমের গলায় এক ধরনের ব্যাকুলতা। রাইসা ক্যান্টিনেরই অন্য এক কোণে বসে আড়াল থেকে সাইমকে দেখছে। সে ফিসফিস করে বলল, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আর আজ আপনাকে কালো শার্টে বেশ মানিয়েছে। সাইম হন্তদন্ত হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। আপনি কি এই ক্যান্টিনে আছেন? প্লিজ একবার সামনে আসুন। রাইসা মুচকি হেসে ফোনটা কেটে দিল। সাইম নীলকে ঝাঁকুনি দিয়ে বলল, দোস্ত, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। ও আমার সব খবর রাখে। রাইসা তখন দূর থেকে সাইমের অস্থিরতা দেখে নিজের ওনার আড়ালে হাসি গোপন করল। নীল বিরক্তি নিয়ে বলল, আরে থাম, আমি কোনো বাজারের খেলনা না যে আমাকে এইভাবে ঝাঁকাচ্ছিস। আরে দোস্ত, আমি তাকে কীভাবে খুঁজে বের করবো? কিছু তো বল। বিকেলবেলা ক্যাম্পাসের পেছনে সেই পরিচিত চায়ের দোকানে তিন বন্ধু আড্ডায় বসল। সাইম বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। নীল তার নতুন বাইকের চাবি নিয়ে খেলছে, আর রাফসান গভীর চিন্তায় মগ্ন। নীল চায়ে এক চুমুক দিয়ে বলল, দোস্ত, তিশা আপু আজ আমার বাইকের পেছনে বসেছিল। বিশ্বাস কর, আমার মনে হচ্ছিল আমি মেঘের ওপর দিয়ে উঠছি। তোর তো তাও দেখা হয়। আমার সেই অচেনা মায়াবী তো শুধু ফোনেই সীমাবদ্ধ। মেয়েটা আমার সব খবর রাখে, কিন্তু সামনে আসে না। এটা কি প্রেম নাকি ভুতুড়ে গেছ? তোরা এসব নিয়ে ভাবছিস, আর আমি ভাবছি কিভাবে এই অরণি আর অদিতির হাত থেকে কিভাবে বাঁচা যায়। আমার জীবনটা এখন ওলটপালট হয়ে যাচ্ছে। প্রেম টেম আমাদের মতো গরিবের জন্য নয় রে ভাই। সন্ধেবেলা রাফসান যখন দোকান বন্ধ করে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হতে যাবে, ঠিক তখনই অরণি তার পথ আগলে দাঁড়ালো। অরণির চোখে আজ অন্যরকম এক জেদ। সে সরাসরি রাফসানের চোখের দিকে তাকিয়ে বলল, রাফসান, আমি আর কোনো লুকোচুরি করতে চাই না। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমার চাই। রাফসান চমকে গিয়ে দুপা পিছিয়ে গেল। সে কঠোর গলায় বলল, অরণি আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার যোগ্য নই, আর আমার এইসবের সময়ও নেই। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। অরণি রাফসানের শার্টের হাতা শক্ত করে ধরে বলল, বিরক্তি? এটাকে আপনি বিরক্তি বলছেন? মনে রাখবেন রাফসান, অরণি যা চায় তা সে আদায় করেই ছাড়ে। আপনি না বললেও আমি আপনাকে আমার করেই ছাড়ব। অরণির এই জেদ দেখে রাফসানের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সন্ধ্যায় তিশা শপিং মলে এসেছিলেন কিছু কেনাকাটা করতে। কাকতালীয়ভাবে নীলও সেখানে ছিল তার বন্ধুদের জন্য কিছু নিতে। হঠাৎ তিশা একটা দামি জুতো ট্রায়াল দিয়ে হাঁটতে গিয়ে ফ্লোরে থাকা পলিশের কারণে ভারসাম্য হারিয়ে ফেলল। মা গো বলে তিশা পেছনের দিকে উল্টে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নীল বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে এক হাতে তিশার কোমর জড়িয়ে ধরল। তিশা ভয়ে নীলের কলার খামচে ধরলেন। পুরো শপিং মলের মানুষের সামনে তারা দুজন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নীলের চোখের খুব কাছে তিশার মুখ। তিশার হৃদস্পন্দন তখন পাশের মানুষও শুনতে পাচ্ছিল। নীল নিচু স্বরে বলল, আপু সাবধানে, আমি না থাকলে আজ তো আপনার কোমরটাই যেত। তিশা লজ্জায় লাল হয়ে নীলের বুক থেকে সরে দাঁড়ালেন, কিন্তু নীলের সেই শক্ত হাতে স্পর্শ তাকে এক অদ্ভুত শিহরণ দিয়ে গেল। রাত গভীর। রাফসান তার পড়ার টেবিলের আলোতে ম্লান মুখে বসে আছে। অরণির সেই জেদ আর সরাসরি প্রেমের প্রস্তাব তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। সে বুঝতে পারছে এই দোকানে কাজ করলে অরণি বারবার আসবেই, আর এতে তার পড়াশোনা ও শান্তি দুটোতেই ব্যাঘাত ঘটবে। কিছু প্রাপ্তি চেয়ে নিজেকে রক্ষা করা বেশি জরুরি। সে সিদ্ধান্ত নিল কালই সে চৌধুরী সাহেবকে জানিয়ে দেবে যে সে আর এই দোকানে কাজ করতে পারবে না। নিজের আত্মসম্মান আর পরিবারের স্বপ্নের কথা ভেবে সে ঠিক করল অরণি এবং অদিতির ছায়া থেকেও তাকে দূরে সরে যেতে হবে। সাইম আজ আর সহ্য করতে পারল না। রাত 11টায় যখন রাইসার সেই অপরিচিত কলটা এলো, সাইম ফোন তুলেই গম্ভীর গলায় বলল, শুনুন, আপনার এই লুকোচুরি খেলা আমার ভালো লাগছে না। আপনি যদি সত্যি আমাকে নিয়ে ভেবে থাকেন, তবে কাল দুপুরে ভার্সিটির ক্যাফেটেরিয়ার পিছনে কৃষ্ণচূড়া তলায় আপনাকে আসতেই হবে। রাইসা ওপাশ থেকে স্তব্ধ হয়ে শুনছিল। সাইম যোগ করল, যদি কাল আপনি না আসেন তবে এটাই আমাদের শেষ কথা। এরপর এই নাম্বার
আমার ব্লক লিস্টে থাকবে। আমি কোনো ছায়ার সাথে কথা বলতে পারবো না। ফোনটা কেটে দেওয়ার পর রাইসা অন্ধকারে বসে ভাবতে লাগলো। একদিকে তার সিনিয়রের গাম্ভীর্য আর অন্যদিকে সাইমের প্রতি গভীর মায়া। কাল কি সে নিজের পরিচয় দেবে, নাকি সাইমকে চিরতরে হারিয়ে ফেলবে? রাইসার ভাবনায় সারা রাত চোখের পাতা এক হলো না। শপিং মলে সেই ঘটনার পর তিশা নিজের বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। বারবার তার মনে পড়ছে সেই মুহূর্তটা, নীলের সেই শক্ত হাতের স্পর্শ আর তার চোখের সেই গভীরতা। তিশা নিজের অজান্তেই নিজের কোমরটা একবার ছুঁয়ে দেখল। তিনি ভাবছেন, যে নীলকে আমি পিচ্ছি বলে খেপাতাম, সেই নীল আজ বারবার আমাকে বিপদ থেকে রক্ষা করছে কেন? ওর চোখে আজ কেন অন্যরকম এক মায়া দেখলাম? তিশা বারবার পাশ ফিরছে, কিন্তু ঘুম যেন তার থেকে 100 হাত দূরে। নীলের সেই হাসি আর আলতো করে ধরা সবকিছু মিলিয়ে তিশার মনে এক নতুন অনুভূতির উদয় হচ্ছে, যা তিনি স্বীকার করতে ভয় পাচ্ছেন। ভোরের আলো ফুটতে চলল, কিন্তু তিশার মনের আলোর খেলা যেন থামছেই না। সকালবেলা রাফসান শক্ত সংকল্প নিয়ে চৌধুরী সাহেবের বইয়ের দোকানে গেল ইস্তফা দিতে। সে মনে মনে ঠিক করে নিয়েছে, অরণির জেদ আর অদিতি রহস্যময় আচরণ থেকে দূরে থাকাই তার জন্য মঙ্গল। কিন্তু দোকানে ঢুকতেই চৌধুরী সাহেব তাকে জড়িয়ে ধরলেন। রাফসান, তুমি এসেছো? আমার বড় উপকার হলো। আমার শরীরটা আজ খুব খারাপ, আমাকে এখনই ডাক্তার দেখাতে হবে। তুমি আজ সারাদিন দোকানটা সামলাও, না হলে আমার বড় লোকসান হয়ে যাবে। রাফসান মুখ ফুটে নিজের বিপদের কথা বলতেই পারল না। চৌধুরী সাহেবের সেই অসহায় চাহনি দেখে সে নিজের সিদ্ধান্ত গিলে ফেলল। সে বুঝতে পারল, চাইলেই সে এই মায়াজাল থেকে বের হতে পারছে না। ভাগ্য তাকে বারবার এখানেই আটকে দিচ্ছে। সকালে ভার্সিটির করিডোরে তিশা যখন গম্ভীর মুখে হাঁটছিল, তখন নীল তার নতুন বাইকের চাবিটা আঙুলে ঘুরিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে সামনে এলো। গত রাতের শপিং মলের সেই স্পর্শের কথা মনে পড়তেই তিশার মুখ লাল হয়ে গেল। নীল তিশাকে দেখেই দাঁত বের করে হাসলো। কি আপু, আজকে আবার কোনো ফ্লোরে পিছলে পড়ার প্ল্যান আছে? আমি কিন্তু আজ গ্লাভস পরে আসিনি, খালি হাতেই ধরতে হবে। বেয়াদব ছেলে, কাল যা হয়েছে ভুলে যা, আর আমার সামনে ইয়ার্কি করবি না। আরে আপু, আমি তো আপনার ভালোই চাই। আপনার কোমরের যে অবস্থা, একটা বেল্ট কিনে দেবো নাকি? তিশা আর রাগ ধরে রাখতে পারল না। নীলের এই অদ্ভুত কমেডি শুনে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যা তিনি আড়াল করার চেষ্টা করলেন। দুপুর গড়াতেই সাইমের বুক ধরফরানি নিয়ে ভার্সিটির ক্যাফেটেরিয়ার পেছনে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। তার হাতে একটা ঘড়ি, বারবার সময় দেখছে। সে ভাবছিল ও কোনো এক সাধারণ মেয়ে আসবে, কিন্তু যখন দেখল সামনে লাল সাদা শাড়ি পরে রাইসা আপু ধীর পায়ে হেঁটে আসছে, তখন সাইম পাথর হয়ে গেল। আমি এসেছি সাইম, আমি সেই ছায়া যে তোমাকে প্রতিদিন ফোন করতাম। সাইম কয়েক সেকেন্ড অবিশ্বাস্য চোখে রাইসার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ দুপা পিছিয়ে গেল। তার চোখে মুখে এক ধরনের ভয় আর অস্বস্তি। সাইম কাপা গলায় বলল, আপনি রাইসা আপু, আপনি আমার সাথে এই নাটকটা কেন করলেন? আপনি আমার সিনিয়র, আমাকে র্যাক দিতেন, আর আড়াল থেকে এইসব। সাইম আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাইসার চোখের পানি আর আকুতি অগ্রাহ্য করে সে দ্রুত সেখান থেকে সরে গেল। সাইমের এই দূরে সরে যাওয়া রাইসার হৃদয়ে এক বিশাল ক্ষত তৈরি করল। যে মানুষটিকে পাওয়ার জন্য সে পরিচয় দিয়েছিল, সেই আজ তাকে দেখে ভয় পেয়ে পালালো। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু ক্যাম্পাসের কোথাও রাফসানের দেখা নেই। লাইব্রেরি, ক্যান্টিন, এমনকি তাদের প্রিয় আড্ডার জায়গাগুলোতেও অদিতি বারবার উকি দিল। রাফসানকে দেখতে না পেয়ে অদিতির বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। সে ভাবল, কালকে তবে আমার ব্যবহারেও খুব কষ্ট পেয়েছে, কেন আজও একবার ওর সামনে এলো না? অদিতি নিজের অজান্তেই বারবার ফোনের কন্ট্যাক্ট লিস্টে রাফসানের নামটা দেখছিল, কিন্তু ফোন করার সাহস পাচ্ছিল না। রাফসানের সেই শান্ত চাহনি আর গিটারের সুর অদিতিকে আজ অস্থির করে তুলেছে। সে বুঝতে পারল, এই ছেলেটা এখন আর কেবল একজন জুনিয়র নয়, তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দুপুরে তিশা ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে একজনের ধাক্কায় তিশার হাতের কফি তার সাদা ওড়নায় ছিটকে পড়ল। তিশা বিরক্ত হয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই নীল তার পকেট থেকে একটা ধপধপে পরিষ্কার রুমাল বের করে তিশার দিকে এগিয়ে দিল। নীল কোনো ইয়ার্কি না করে খুব যত্ন নিয়ে তিশার ওড়নার দাগটা মুছে দিতে লাগলো। নীল বলল, আপু, রাগ করবে না, দাগটা এখনই পরিষ্কার না করলে বসে যাবে। তিশা স্তব্ধ হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। নীলের এই গম্ভীর আর যত্নশীল রূপটা তিশার হৃদয়ে এক নতুন কম্পন তৈরি করল। লাইব্রেরি আর শপিং মলের পর আজ এই সাধারণ রুমালটাও যেন তিশার মনের কঠিন দেয়ালটা ভেঙে চুরমার করে দিল।
তিশা অপলক চোখে নীলের হাতে স্পর্শ আর তার মনোযোগী মুখটা দেখতে লাগলো। বিকেলে অরণি নিজের ঘরের দরজা বন্ধ করে জানালার পাশে বসলো। রাফসানের সেই রুক্ষ ব্যবহার আর বারবার এড়িয়ে যাওয়া তাকে দমাতে পারেনি, বরং তার জেদ আরও বাড়িয়ে দিয়েছে। অরণি মনে মনে হাসল। রাফসান, আপনি যত দূরে যাবেন আমি আপনাকে ততটাই কাছে টেনে আনব। আপনি সরাসরি প্রেম বুঝবেন না, আপনাকে জালে আটকাতে হবে অন্যভাবে। সে ভাবতে লাগলো কিভাবে রাফসানের সেই বইয়ের দোকানের মালিককে হাত করা যায়, অথবা রাফসানের কোনো দুর্বল পয়েন্ট খুঁজে বের করা যায়। অরণি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করতে করতে বিড়বিড়িয়ে বলল, খুব শীঘ্রই আপনি আমার হবেন রাফসান, একদম নিজের ইচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। রাইসা তার ঘরের দরজা ভেতর থেকে আটকে বিছানায় উপুর হয়ে পড়ে আছে। অডিটোরিয়ামের সেই কৃষ্ণচূড়া তলা স্মৃতিটা তাকে বারবার ক্ষতবিক্ষত করছে। সে ভেবেছিল সত্য প্রকাশ করলে সাইম খুশি হবে, কিন্তু সাইমের সেই ঘৃণা ভরা চাহনি আর পালিয়ে যাওয়া রাইসা সহ্য করতে পারছে না। বালিশে মুখ গুজে রাইসা ডুকরে কেঁদে উঠল। সে ভাবল, আমার অপরাধ কি এটাই ছিল যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম? ও কেন আমাকে ভুল বুঝলো? রাইসার এই কান্না শোনার মতো আজ কেউ নেই। তার মনে হচ্ছে এই প্রেমের চেয়ে সেই রহস্যময় ফোনের আলাপগুলোই বোধহয় অনেক ভালো ছিল। সন্ধেবেলা অরণি তার পরিকল্পনা মতো একটা নতুন নাটক সাজিয়েছিল। সে দোকানের মালিক চৌধুরী সাহেবকে দিয়ে রাফসানকে তাদের নিজস্ব গোডাউনে পাঠিয়েছিল হিসেব মেলানোর জন্য, যেখানে অরণি আগে থেকেই ওত পেতেছিল। অরণি ভেবেছিল সেখানে রাফসানকে একা পেয়ে সে আবেগের জালে জড়াবে, কিন্তু রাফসান সেখানে যাওয়ার আগেই সন্দেহ করে। সে বুঝতে পারে চৌধুরী সাহেবের এই হঠাৎ নির্দেশে কিছু একটা গরমিল আছে। রাফসান একা না গিয়ে দোকানের অন্য একজন বয়স্ক কর্মচারীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়। অরণি যখন একা রাফসানকে দেখে এগিয়ে আসতে চাইল, তখনই রাফসান বুদ্ধি করে সেই কর্মচারীকে সামনে এগিয়ে দিল। অরণি অপ্রস্তুত হয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। রাফসান শান্ত গলায় বলল, অরণি আপু, বুদ্ধি শুধু আপনার একা নেই, দয়া করে এইসব সস্তা নাটক বন্ধ করুন। রাতে তিন বন্ধু যখন একসাথে বসেছে তখন সাইম আর চেপে রাখতে পারল না। সে রাইসা আপুর সেই পরিচয় আর কৃষ্ণচূড়া তলার পুরো ঘটনাটা নীল আর রাফসানকে খুলে বলল। সাইমের চোখে মুখে এখনও বিস্ময় আর বিরক্তি। নীল তো আকাশ থেকে পড়ল। বলিস কি, রাইসা আপু তোর সেই আননোন গার্লফ্রেন্ড? আমি জানি না কি করব। রাইসাপু কেন আমার সাথে এমন করলো? দেখ সাইম, হুট করে কোনো সিদ্ধান্তে আসিস না। আগে বোঝার চেষ্টা কর, রাইসাপু কি সত্যিই তোর জন্য পাগল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ইয়ার কি আছে। আবেগ দিয়ে নয়, মাথা দিয়ে চিন্তা কর। যদি ভালোবাসাটা সত্যি হয় তবে ওনার সম্মানটাও তোর দেখা উচিত। রাফসানের এই উপদেশ সাইমকে নতুন করে ভাবতে বাধ্য করল। সকালবেলা ভার্সিটির করিডোরে নীলকে ঘিরে তার 4-5 সুন্দরী ক্লাসমেট হাসাহাসি করছিল। নীল খুব রসিয়ে রসিয়ে তাদের সাথে গল্প করছিল আর বাইকের চাবি ঘোরাচ্ছিল। ঠিক সেই সময় দূর থেকে তিশা দৃশ্যটা দেখল। তিশার বুকের ভেতরটা হঠাৎ অজানা ঈর্ষায় জ্বলে উঠল। তিশা হনহন করে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে নীলের হাত শক্ত করে ধরল। নীলের ক্লাসমেটরা হাঁ করে তাকিয়ে রইল। তিশা নীলকে এক প্রকার টেনে হিঁচড়ে পাশের একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। নীল ঘাবড়ে গিয়ে বলল, আপু, আমি তো জাস্ট পড়ালেখা নিয়ে কথা বলছিলাম। চুপ, একদম চুপ। তুই কি এখানে পড়তে আসিস নাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে? কাল থেকে তোকে আবার ওদের আশেপাশে যেন না দেখি। নীলের হাত তখনও তিশার মুঠোর ভেতর। তিশার এই অদ্ভুত শাসন আর অধিকারবোধ দেখে নীল মনে মনে হাসল। সে বুঝতে পারল তিশা আপু আসলে হিংসে করছে। সকালবেলা রাফসান যখন দ্রুত পায়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল, হঠাৎ সিঁড়ির মুখে অদিতি তার পথ আটকে দাঁড়ালো। রাফসান ডানে যাওয়ার চেষ্টা করলে অদিতি ডানে সরছে, বামে যেতে চাইলে বামে। রাফসান থমকে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, আপু পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না। কেন তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে দুটো কথা বলা যায় না? অদিতির চোখে তখন জল টলমল করছিল। রাফসান অদিতির এই অসহায় মুখটা দেখে থমকে গেল। তার মনে হলো অদিতিকে দূরে ঠেলে দেওয়াটা দিন দিন কঠিন হয়ে পড়ছে। রাফসান কিছু বলতে চাইল, কিন্তু নিজের পারিবারিক অভাব আর স্বপ্নের কথা ভেবে আবার পাথর হয়ে গেল। দুজনের মাঝে এক গুমোট নীরবতা বিরাজ করতে লাগলো। ক্যাম্পাসের এক নির্জন কোণে সাইম আজ রাইসাকে ডেকে পাঠালো। রাইসা লাল চোখ নিয়ে সামনে এসে দাঁড়াতেই সাইম সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রাইসা আপু, সত্যি করে বলুন তো, আপনি আমার থেকে ঠিক কী চান? কেন এই পরিচয় গোপন করে আমার আবেগের সাথে খেললেন? সাইমের গলার স্বরে এক ধরনের রুক্ষতা ছিল।
রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার ঠোঁট কাঁপছিল। সাইম আবার বলল, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে চিনতে পারবো না, নাকি এটা আপনাদের সিনিয়রদের নতুন কোনো র্যাগিংয়ের পদ্ধতি? রাইসা কোনো উত্তর দিতে পারল না, শুধু তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাইম সেই জল দেখেও আজ গলে গেল না। সে কড়া গলায় বলল, যদি আপনার মনে কোনো অন্য উদ্দেশ্য থাকে তবে আজই সব শেষ করে দিন। উদ্দেশ্য একটাই ছিল সাইম, তোমাকে ভালোবাসা। কথাটুকু শুনে সাইম এক মুহূর্ত স্তব্ধ হয়ে রাইসার দিকে তাকিয়ে রইল। বন্ধ ক্লাসরুমের ভেতরে পিনপতন নীরবতা। তিশা তখনও রাগে ফুঁসছে আর নীলের হাত শক্ত করে ধরে আছে। নীল হঠাৎ শান্ত হয়ে গেল। সে তিশার চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব ধীর স্থিরভাবেই প্রশ্ন করল, আচ্ছা তিশা আপু, আপনি কি আমাকে ভালোবাসেন নাকি অন্য কিছু? কেন আমি অন্য মেয়ের সাথে কথা বললে আপনার তো রাগ হয়? কেন আপনার বিপদে আমি বারবার আসি? নীলের প্রশ্নে তিশার গলার আওয়াজ যেন আটকে গেল। সে নীলের হাতটা ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। তিশার মুখ লাল হয়ে উঠল। সে বুঝতে পারল না কি বলবে। নীল আবার এক পা এগিয়ে এসে বলল, শাসন তো তারাই করে যার অধিকার বোধ রাখে। আপনি কি আমার উপর সে অধিকারটুকু রাখেন? তিশা উত্তর দিতে পারল না। শুধু তার দ্রুত হতে থাকা হৃৎস্পন্দনই বুঝিয়ে দিচ্ছিল যে নীলের এই কথাগুলো তার মনের গহীন কোণে আঘাত করছে। অন্যদিকে সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকা অদিতির চোখে তখনও জল। রাফসান নিজেকে শক্ত করে নিয়ে অদিতির চোখের দিকে তাকিয়ে বলল, আপু, আপনি যা চাচ্ছেন তা কখনো সম্ভব না। আপনি ইউনিভার্সিটির নামী ফ্যামিলির ছেলে, আর আমি একজন সাধারণ ছেলে যে পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালায়। অদিতি কিছু বলতে চাইল, কিন্তু রাফসান থামল না। সে আরও বলল, আমাদের মাঝখানে যে আকাশ পাতাল পার্থক্য সেটা আমি ভুলতে পারি না। আপনি আবেগের বশে যা বলছেন কাল হয়তোবা তা ভুলে যাবেন, কিন্তু আমার ভুল করার কোনো সুযোগ নেই। দয়া করে আমাকে আর কোনো মোহের জালে জড়াবেন না। রাফসানের এই সোজা সাপটা কথাগুলো অদিতির হৃদয়ে তীরের মতো বিঁধল। রাফসান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, আর অদিতি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অন্যদিকে সাইমের প্রশ্নের মুখে রাইসা এবার নিজের চোখ মুছে সরাসরি সাইমের দিকে তাকালো। সাইম আবার জিজ্ঞেস করল, বলুন আপু, আপনি কি আসলেই সিরিয়াসলি নাকি আমার সাথে সিনিয়রিটি নিয়ে মজা করছেন? কারণ আমি এই লুতুপুতু ড্রামাতে নেই। সাইম, আমি কোনোদিনও কাউকে নিয়ে মজা করিনি। যদি মজা করতে চাইতাম তবে অনেক আগেই তোমাকে র্যাক দিয়ে ছেড়ে দিতাম। পরিচয় লুকিয়ে ফোন করার কারণ ছিল একটাই, আমি জানতে চেয়েছিলাম তুমি মানুষ হিসেবে কেমন। আর আজ যখন সত্যটা সামনে এসেছে তুমি আমাকে সন্দেহ করছো। আমার ভালোবাসা কি এতটাই সস্তা মনে হয় তোমার কাছে? রাইসার গলার সেই গম্ভীর আর বিষাদ মাখা সুর শুনে সাইমের ভেতরে কেমন যেন একটা নাড়া দিল। সে বুঝতে পারল রাইসা আসলেই কোনো অভিনয় করছে না। সাইম এবার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে জানত না এই পরিস্থিতির সামাল কিভাবে দেবে। অন্যদিকে বন্ধ ক্লাসরুমের গুমোট নীরবতা ভেঙে নীল আবারও তিশার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তিশা জানালার দিকে তাকিয়ে নিজের মনের অস্থিরতা লুকানোর চেষ্টা করছিল। নীল নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, আপু, আর কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করবেন? আপনার এই রাগ, এই শাসন, এসবই তো ভালোবাসার অন্য নাম। আজ লুকোচুরি বন্ধ করে একবার স্বীকার করুন যে আপনি আমাকেই ভালোবাসেন। আমি জানি আপনার হৃদস্পন্দন এখন কি বলছে। তিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নীলের দিকে ঘুরে তাকালো। তার চোখে পানি চিকচিক করছিল। নীলের আত্মবিশ্বাসী চাহনির সামনে তিশার সব বাধা যেন খসে পড়ল। সে অস্ফুট স্বরে বলল, তুই বড় অবাধ্য নীল, বড় বেশি অবাধ্য। তিশার এই কথাটুকুর মাঝেই লুকিয়েছিল এক দীর্ঘদিনের জমানো স্বীকারোক্তি। অন্যদিকে রাফসান যখন অদিতিকে ফেলে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, তখন পেছন থেকে অদিতির চিৎকার শুনে সে থমকে দাঁড়ালো। অদিতি সিঁড়ির ওপর থেকে চিৎকার করে বলল, রাফসান দাঁড়াও, পালিয়ে গেলে আপনি। রাফসান ঘুরে তাকাতেই অদিতি তার সামনে এসে দাঁড়ালো। অদিতির চোখে তখন আগুনের মতো তেজ। সে বলল, তুমি পরিবারের দোহাই দিচ্ছ তো? ঠিক আছে, আমি যদি তোমার পরিবার আর আমার পরিবারের কথা বলিয়ে দিই যে আমি তোমাকে বিয়ে করব, তখন কি করবে? আমি সব পার্থক্য ঘুচিয়ে দিতে রাজি। তুমি কি আমার হাত ধরার সাহস রাখবে? রাফসান অদিতির এই অভাবনীয় সাহস দেখে স্তব্ধ হয়ে গেল। সে ভাবতে পারেনি একটা মেয়ে তার জন্য এতটা দূর যেতে পারে। অন্যদিকে সাইম তখনও সন্দেহের চোখে রাইসার দিকে তাকিয়েছিল। সে তাচ্ছিল্য সুরে বলল, আপু, মুখে তো সবাই ভালোবাসার কথা বলে। আপনি যদি সত্যিই আমাকে ভালোবাসতেন বা বাসেন তবে সেটার প্রমাণ করে দেখান। আমি সস্তা কথায় বিশ্বাস করি না। সাইমের কথা শেষ হওয়ার আগেই রাইসা এক পা এগিয়ে এলো। সাইম কিছু বুঝে ওঠার আগেই রাইসা সাইমের শার্টের কলার টেনে ধরে তার ঠোঁটে এক গভীর চুমু এঁকে দিল। সাইম বিস্ময়ে চোখ বড় বড় করে পাথরের মতো দাঁড়িয়ে রইল।
পুরো পৃথিবীটা যেন সাইমের চারপাশ দিয়ে বন বন করে ঘুরতে লাগলো। কয়েক সেকেন্ড পর রাইসা সরে দাঁড়িয়ে ভেজা চোখে বলল, এর চেয়ে বড় প্রমাণ আর কি দেবো সায়েম? সাইম তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার সব সন্দেহ ওই এক মুহূর্তে স্পর্শে ধুয়ে মুছে গেছে। অন্যদিকে বন্ধ ক্লাসরুমের ভেতরে সময় যেন থমকে গেল। নীলের করা সেই সরাসরি প্রশ্নের পর তিশা যখন নিরুত্তর, তখন নীল আর কোনো সুযোগ দিল না। সে তিশাকে খুব শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। তিশা প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরক্ষণেই নীলের বাহু বন্ধনে নিজেকে সঁপে দিল। এরপর নীল তিশার খুব কাছে গিয়ে তার ঠোঁটে এক দীর্ঘ ও গভীর চুমু এঁকে দিল। প্রায় 5 মিনিটের সেই নিবিড় স্পর্শে তিশার মনে সব দ্বিধা আর আড়াল এক নিমেষেই মিলিয়ে গেল। তিশা বুঝতে পারল এই পাগলাটে ছেলেটার ভালোবাসার জোর তার সিনিয়রিটির গাম্ভীর্যের চেয়ে অনেক বেশি। ক্লাসরুমের নির্জনতায় দুই হৃদয়ের ধুকপুকানি যেন এক সুরে মিশে গেল। অন্যদিকে অদিতির বিয়ের প্রস্তাব শুনে রাফসান কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে অদিতির চোখের দিকে তাকিয়ে বলল, আপু, বিয়ের কথাটি তো আপনি খুব সহজভাবে বলে দিলেন, কিন্তু এটা কি আসলেই বাস্তবে রূপ দিতে পারবেন? আমার মা আর আপনার বাবার আভিজাত্য লড়াই যখন শুরু হবে, তখন কি আপনি আমার হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন? হ্যাঁ? রাফসান অদিতির খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, আবেগ দিয়ে জীবন চলে না আপু। আমি আপনাকে ভালোবাসি কি না সেটা পরের কথা, কিন্তু আপনি যে এই সমাজ আর পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে গ্রহণ করবেন, সেটার প্রমাণ আপনি কিভাবে দেবেন? যদি আসলেই পারেন তবেই আমি আপনার কথা ভাববো। রাফসানের এই পাল্টা চ্যালেঞ্জ অদিতিকে এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে ফেলে দিল। অন্যদিকে রাইসা সেই আকস্মিক চুমুর পরেও সাইম যেন নিজেকে পুরোপুরি বিশ্বাস করাতে পারছে না। সে রাইসার চোখের দিকে তাকিয়ে কিছুটা জেদ আর কিছুটা আবেগের সুরে বলল, আপু, আপনার ওই এক চুমুতে আমার মন গলবে না। আমার এখনও মনে হচ্ছে আপনি বড় কোনো নাটক করছেন আমার সাথে। সায়াম রাইসার হাত ধরে টান দিয়ে বলল, যদি আপনার ভালোবাসা সত্যিই খাঁটি হয়ে থাকে তবে চলুন এক্ষুনি কাজী অফিসে যাব। আমরা আজই বিয়ে করবো। বিয়ের পর না হয় সারা জীবন ধরে প্রেম করব, তখন আর মিথ্যা বলার সুযোগ থাকবে না। পারবেন তো আমার সাথে এই পাগলামি করতে? সায়েমের এই অভাবনীয় আর চরম শর্ত শুনে এক মুহূর্তের জন্য রাইসা স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার চোখে এক নতুন সংকল্পের আলো ফুটে উঠল। অন্যদিকে বন্ধ ক্লাসরুমের ভেতর নীল যখন তিশাকে জড়িয়ে ধরেছিল, তিশা যেন এক ঘোরের মধ্যে ছিল। নীল আলতো করে তিশার চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, আপু, আমার মনটা এখনো ভরে নাই। আপনাকে কি আর একটা কিস করতে পারি? নীলের এমন সরাসরি আর দুষ্টুমি মাখা আবদার শুনে তিশা লজ্জায় লাল হয়ে গেল। সে এবার আর শাসন করল না, বরং লজ্জায় নীলের শক্ত বুকের মাঝে মুখ লোকালো। তিশার এই নীরব সম্মতি নীলের জয় হিসেবে কাজ করল। নীল তিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবল যে তিশা আপু সারা ভার্সিটি শাসন করে বেড়ায়, সে আজ তার কাছে কতটাই না অসহায়। অন্যদিকে রাফসানের করা চ্যালেঞ্জের মুখে অদিতি আরও কঠোর প্রতিজ্ঞা করল। সে রাফসানের চোখের দিকে তাকিয়ে অবিচল গলায় বলল, রাফসান, আমি যদি সব প্রমাণ করে দেখাতে পারি, তখন কিন্তু আমাকে মেনে নিতেই হবে। আমি আমার বাবার আভিজাত্য আর সমাজের সব বাধা তুড়ি মেরে উড়িয়ে দেবো শুধু তোমার জন্য। রাফসান অদিতির এই পাগলামি দেখে কিছুটা শঙ্কিত হলো। সে ভাবল অদিতি যা বলছে সেটা করা যতটা সহজ, বাস্তবে তা পাহাড় টপকানোর মতো কঠিন। রাফসান কোনো কথা না বলে শুধু অদিতির দিকে তাকিয়ে রইল। অদিতির চোখে আজ যে সংকল্পের আগুন জ্বলছে তা রাফসানকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল অদিতি হয়তো আসলেই কোনো বড় কাণ্ড ঘটিয়ে বসবে। অন্যদিকে সাইমের সেই জেদের কাছে রাইসা হার মানল। কোনো সাক্ষী ছাড়াই তারা দ্রুত কাছের এক কাজী অফিসে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ফেলল। সাইম যখন রাইসার সই করার পর তার হাতটা ধরল, সাইমের চোখে তখন এক ধরনের জয়ের আনন্দ, কিন্তু রাইসার মনের ভেতর তখন এক অজানা ভয় জেগে বসেছে। কাজী অফিস থেকে বের হওয়ার সময় রাইসা বারবার পেছনে তাকাচ্ছিল। সে ভাবল, আমি আবেগের বশে স্যামকে তো বিয়ে তো করলাম, কিন্তু আমার রক্ষণশীল পরিবার কি এই অসম বিয়ে মেনে নেবে? তারা যদি স্যামের কোনো ক্ষতি করে দেয়? রাইসার এই চিন্তায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সাইম রাইসার হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না রাইসা, এখন থেকে আমি তোমার পাশে আছি। কিন্তু রাইসা জানতো আসল লড়াইটা কেবল শুরু হলো। অন্যদিকে দুপুরবেলা ক্যান্টিনের এক কোণে নীল আর তিশা বসেছিল। নীল অত্যন্ত যত্ন নিয়ে তিশাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, আর তিশা যে সারা ভার্সিটির ক্রাশ,
সে আজ একদম বিড়ালের মতো বাধ্য হয়ে নীলের সব আবদার শুনছিল। তাদের চোখে মুখে তখন রাজ্যের প্রেম। অদিতি ক্যান্টিনে ঢুকে এই দৃশ্য দেখে মাঝপথে থেমে গেল। তার মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। সে কোনো মতে তোতলামি করে বলল, তিশা, তুই আর নীল এখানে এভাবে? তিশা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল, কিন্তু নীল দাঁত বের করে হাসল। নীল বলল, অদিতি আপু, আপনি তো রাফসানের পেছনে ছুটেছেন, এদিকে আপনার বোন যে আমার জেলে আটকা পড়েছে সেটা খেয়াল করেননি? অদিতির বিস্ময় যেন কাটতেই চাইছিল না। যে তিশা নীলকে দু চোখে দেখতে পারতো না, তারা আজ এক থালায় বিরিয়ানি খাচ্ছে। বিকেলবেলা নীল আর রাফসান ক্লান্ত হয়ে তাদের বাসায় ফিরল। দরজা খুলে ভেতরে পা রাখতেই তারা যা দেখল তাতে তাদের দুজনের চোখ কপালে উঠল। ঘরের ভেতর সাইমের পাশে লাল শাড়ি পরে বসে আছে রাইসা। নীল চিৎকার করে বলল, আরে সাইম, আমাদের বাসায় রাইসা আপু কেন? আর উনি এভাবে সেজেছেন কেন? রাফসান স্থির চোখে সাইমের দিকে তাকালো। সাইম কিছুটা লাজুক হেসে বলল, দোস্ত, পরিচয়টা এখন আর রাইসা আপু নেই, উনি এখন তোদের রাইসা ভাবি। আমরা আজই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। নীল আর রাফসান একে অপরের দিকে তাকালো। তারা বিশ্বাসই করতে পারছে না যে সবচেয়ে শান্ত ছেলে সাইম সবার আগে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে। রাতে রাইসার বাবা হঠাৎ 3 বন্ধু সেই সাধারণ ভাড়া বাসায় এসে হাজির হলেন। রাইসা ভয়ে সাইমের পেছনে লুকিয়ে কাঁপছিল। সে ভেবেছিল আজ হয়তো একটা রক্তারক্তি কাণ্ড ঘটবেই। রাইসার বাবা গম্ভীর মুখে সাইমের দিকে তাকিয়ে বললেন, তুমি তবে আমার মেয়েকে না বলে বিয়ে করেছো? তোমার নাম কি? ভাই কোথায়? তোমার বাবার নাম কি? সাইম ভয় পেয়ে গেল। তারপরও রাইসার দিকে তাকিয়ে সে একটু সাহস পেয়ে বলল, আমার নাম সাইম, বাড়ি মুন্সিগঞ্জ, বাবার নাম আসলাম রহমান। এই কথা বলে সাইম মাথা নিচু করে দাঁড়ালো। কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে রাইসার বাবা হো হো করে হাসতে শুরু করলো। তিনি রাইসার মাথায় হাত রেখে বললেন, আরে বাবলি, তুই যার সাথে প্রেম করছিস আর কাকে বিয়ে করছিস তা আমি দেখতে চাইছিলাম, কিন্তু তাকে দেখার পর আর হাসি ধরে রাখতে পারি নাই। সাইমের বাবা আমার পরম বন্ধু। তোরা যখন ছোট তখনই আমরা তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। বাবার মুখে এই সত্য শুনেই রাইসার লজ্জায় একদম কুঁকড়ে গেল। সে এতদিন যে ভয় পাচ্ছিল তা আসলে ছিল এক মধুর লুকোচুরি। সাইমও অবাক হয়ে হাসল। ভাগ্য তবে তাদের আগে থেকেই একসুতোয় বেঁধে রেখেছিল। অন্যদিকে রাইসা আর সাইমের বিয়ের সুখবর শুনে অদিতি সাহস সঞ্চয় করে রাতে তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সে সরাসরি জানিয়ে দিল সে রাফসানকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। অদিতি যখন বলল রাফসান একজন অতি সাধারণ ছাত্র যে বইয়ের দোকানে পার্ট টাইম কাজ করে, তখন তার বাবার মুখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। তিনি হাতের গ্লাসটা সজোরে টেবিলে রেখে গর্জে উঠলেন, অদিতি, আমি কি তোকে এই দিন দেখার জন্য মানুষ করেছি? একজন দোকানদারের সাথে আমাদের বংশের মেয়ে বিয়ে দেব? কখনো না। এ নাম আর আমার সামনে নিবি না। বাবার এমন রুদ্রমূর্তি দেখে অদিতি থমকে গেলেও তার চোখ ভেঙে পানি এলো না, বরং সেখানে প্রতিবাদের আগুন জ্বলে উঠল। অদিতি যখন বাবার ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হলো, তখন অরণি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। অরণি মনে মনে একটা বিষাক্ত পরিকল্পনা সাজাতে লাগলো। সে ভাবল, অদিতি যদি রাফসানকে পেয়ে যায় তবে আমার কি হবে? আমি যা চেয়েছি তা কেন বড় বোন আগে পাবে? অরণি আজ ঠিক করলো সে অদিতিকে সাহায্য করা তো দূরের কথা, বরং বাবার কান আরও ভারী করবে। সে নিজের মনে বিড়বিড়িয়ে বলল, অদিতি, তুই মরে গেলেও আমি রাফসানকে তোর হতে দেব না। দেখি তোর ভালোবাসা কতটা শক্তিশালী। পরদিন সকালে অদিতি তার বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ দুটো রাতভর কান্নায় লাল হয়ে আছে, কিন্তু চোয়াল শক্ত। বাবা তাকে দেখে ভাবলেন মেয়ে হয়তো ক্ষমা চাইতে এসেছে, কিন্তু অদিতি শান্ত গলায় বলল, বাবা, আপনি হয়তো আভিজাত্য নিয়ে ভালোবাসা পরিমাপ করছেন, কিন্তু আমি রাফসানকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। বাবা আবারও ধমক দিতে গেলেই অদিতি নিজের ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে দেখালো। অদিতি কাঁপানো গলায় বলল, যদি আজ বিকেলের মধ্যে আপনি রাফসানের সাথে আমার বিয়ের কথা মেনে না নেন, তবে কালকে সূর্য আমি আর দেখব না। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। অদিতির এই অন্তিম সিদ্ধান্ত পুরো বাড়িতে এক ভয়াবহ স্তব্ধতা নামিয়ে আনলো। বিকেলবেলা নীল আর তিশা পার্কের এক নির্জন বেঞ্চে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। নীল তিশার হাতটা আলতো করে ধরে হাসি মুখে কিছু বলছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন নীলের বাবা। নীল তার বাবাকে দেখে ভয়ে প্রায় লাফিয়ে উঠল। সে তোতলামি করে বলল, বাবা, তুমি এখানে?
তিশা লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে আড়ষ্ট হয়ে বসে রইল। নীলের বাবা গম্ভীর মুখে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। নীল ভাবছিল আজ হয়তো বাড়িতে গিয়ে তুলকালাম হবে, কিন্তু তার বাবার শান্ত চাহনি যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। নীলের বাবা তিশার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, মা, তোমার নাম তিশা না? তিশা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর তিনি নীলের দিকে ঘুরে বললেন, তোর পছন্দ খুব একটা খারাপ না নীলা। পড়াশোনা শেষ করে বিয়ে করাবো ভেবেছিলাম, কিন্তু তিশার মতো মেয়ে হাতছাড়া করা ঠিক হবে না। নীলের বাবা তিশার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বললেন, মা, তোমার বাবার মোবাইল নাম্বারটা দাও, আজ রাতে আমি ওনার সাথে কথা বলবো। দেরি করে লাভ নেই, শুভ কাজটা সেরে ফেলাই ভালো। নীল নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পার্কের সেই ভয়ঙ্কর মুহূর্তটা এক নিমেষেই আনন্দের বন্যায় ভেসে গেল। সন্ধেবেলা সকালে মায়ের কল পেয়ে সে যখন তার মাকে দেখতে আসে আর তার মায়ের সাথে কথা বলছিল, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। রাফসান দরজা খুলতেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সামনেই তার বাবার বয়সী একটা ছেলে ও মেয়ে দাঁড়িয়ে আছেন। তারা আর কেউ নয়, বরং অদিতির বাবা ও মা। অদিতির বাবার মুখে আজ সেই আভিজাত্যের অহংকার নেই, বরং মেয়ের প্রাণের মায়ায় তিনি আজ এক অসহায় বাবা। রাফসানের মা অবাক হয়ে তাদের ভেতরে বসতে দিলেন। অদিতির বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবি, আমি অনেক বড় ভুল করেছিলাম। আভিজাত্যের চেয়ে আমার মেয়ের জীবন অনেক বড়। আমার মেয়ে অদিতি আপনার ছেলেকে ছাড়া বাঁচবে না, তাই আজ কোনো অহংকার নয়, একজন বাবা হিসেবে আপনার ছেলের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। রাফসান অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সে ভাবতেও পারেনি অদিতির জেদ তার কঠোর বাবাকে এভাবে তার মায়ের সামনে এনে দাঁড় করাবে। কয়েকদিন পর বিয়ের দিন রাফসান যখন জানতে পারে অরণি আসলে অদিতির বোন, সে নিজেকে ভাবাতে লাগলো দু বোনের নাটক নিয়ে। তারপর সব ভাবনা ঝেড়ে ফেলে আনন্দ আর আলোকসজ্জার মাঝেই ডুবে যায়। আর অরণি এক ফাঁকে রাফসানকে আড়ালে ডেকে নিয়ে যায়। স্টোররুমে ঢোকা মাত্রই অরণি দরজা বন্ধ করে দেয়। রাফসান কিছু বুঝে ওঠার আগেই অরণি নিজের পোশাক খুলে ফেলে তাকে চরম অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। রাফসান চমকে গেলেও মাথা ঠান্ডা রাখল। সে দ্রুত তার নিজের গায়ের চাদরটা দিয়ে অরণিকে ঢেকে ফেলল এবং তাকে জড়িয়ে ধরল। রাফসান নিচু স্বরে বলল, অরণি, শান্ত হও, এভাবে নিজেকে ছোট করো না। তুমি যা করছো তা কেবল জেদ, ভালোবাসা নয়। তোমার জন্য হয়তো আমার চেয়ে অনেক যোগ্য আর ভালো কেউ অপেক্ষা করছে। আজ আমার আর অদিতির জীবনের সবচেয়ে বড় দিন, দয়া করে সব নষ্ট করো না। রাফসানের কণ্ঠে সেই শান্ত দৃঢ়তা অরণিকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। অরণি রাফসানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। তার কান্না যেন থামছেই না। সে কান্না মাখা গলায় বলল, আমি জানি না কে ভালো আর কে মন্দ, আমি শুধু তোমাকে চেয়েছিলাম রাফসান, কেন তুমি আমার হলে না? অরণি হঠাৎ রাফসানের মুখটা নিজের দুই হাতে মুঠোয় নিল। রাফসান কিছু বলার সুযোগ পাওয়ার আগেই অরণি তার ঠোঁটে এক দীর্ঘ ও আবেগঘন চুমু এঁকে দিল। প্রায় 2 মিনিট ধরে চলা সেই স্পর্শে অরণি তার সমস্ত না পাওয়ার যন্ত্রণাকে ঢেলে দিচ্ছিল। রাফসান এই আকস্মিকতায় স্তব্ধ হয়ে রইল, কিন্তু তার মনে অরণির প্রতি কোনো ঘৃণা নয়, বরং এক গভীর করুণা তৈরি হলো। সে বুঝতে পারল অরণির এই পাগলামি আসলে এক গভীর একাকিত্ব থেকে জন্মানো। চুমু শেষ হওয়ার পর রাফসান আলতো করে অরণিকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। সে অরণির চোখের জল মুছে দিয়ে শান্ত গলায় বলল, অরণি, তুমি এখন থেকে আমার শালিকা, মানে আমার বোনের মতো। বিশ্বাস করো, তুমি আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবে। আজ থেকে তোমার সব বিপদে বা যে কোনো প্রয়োজনে আমি বড় ভাইয়ের মতো তোমার পাশে থাকবো। চলো এবার পোশাক ঠিক করে বাইরে চলো, সবাই হয়তো আমাদের খুঁজছে। রাফসানের এই বোন সম্বোধন আর অভিভাবকের মতো আচরণ অরণির ভেতরের জেদটাকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল রাফসানকে প্রেমিক হিসেবে না পেলেও একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে সে তাকে চিরকাল পাশে পাবে। অরণি নিজের চোখ মুছে শান্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। এক অদ্ভুত বিষাদ আর শান্তি তার মনে জায়গা করে নিল। বিয়ে শেষ করে রাফসানের বাসায় ফুলের শয্যায় সজ্জিত বাসর ঘরে অদিতি আজ রানীর মতো বসে আছে। রাফসান ঘরে ঢুকতেই অদিতি আর চোখে তাকিয়ে মুচকি হাসল। রাফসান কিছুটা আড়ষ্ট হয়ে পাশে বসতেই অদিতি তার হাতটা শক্ত করে চেপে ধরল। অদিতি জেদের সুরে বলে উঠল, বলেছিলাম না রাফসান, তুমি শুধু আমার। কতবার আমায় এড়িয়ে গিয়েছো, কতবার আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু দেখেছো তো শেষ পর্যন্ত ভাগ্য তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। রাফসান অদিতির এই পাগলামি ভরা ভালোবাসার সামনে আজ পরাজিত। সে স্মিত হেসে উত্তর দিল, আমি হার মেনেছি অদিতি। তোমার এই অধম্য জেদ আর ভালোবাসার কাছে আজ আমি সত্যিই শুধু তোমার। রাত গভীর হওয়ার সাথে সাথে অদিতির আবদার বাড়তে লাগলো। সে রাফসানের বুকে রাফসানের খুব কাছে এসে আদর গলায় বলল,
আজ আমাদের মিলনের রাত। এখন তো আর আপু বলে পালানোর সুযোগ নেই। আমাকে একটা চুমু দাও না রাফসান। রাফসান দুষ্টুমি করার জন্য গভীর ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইল। অদিতি তাকে নাড়িয়ে চাড়িয়েও যখন কোনো সাড়া পেল না, তখন সে কৃত্রিম রাগে ফুঁসতে লাগলো। এত বড় সাহস, বাসর রাতে তুমি ঘুমাচ্ছ? অদিতি রাফসানের কপালে আর গালে চুমু দিয়ে তাকে জাগানোর চেষ্টা করতে লাগলো। রাফসান মনে মনে হাসছিল। অদিতির এই ব্যাকুলতা সে বেশ উপভোগ করছিল। শেষমেশ রাফসান যখন চোখ খুলে অদিতিকে জড়িয়ে ধরল, তখন অদিতির চোখে এক স্বর্গীয় সুখানুভূতি খেলে গেল। পরের দিন সকাল হতে না হতেই রাফসানের বাসার সামনে এক বিশাল শোরগোল। নীল আর সায়েম হাজির হয়েছে তাদের বন্ধুকে উদ্ধার করতে। রাফসান আর অদিতির বাসর ঘরের দরজায় সায়েম সজোরে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, ওরে রাফসান, অনেক তো হলো, এবার দরজা খোল। আমরা কি আজ না খেয়েই থাকবো? দোস্ত, দরজা না খুলে আজ আমরা এই দরজা ভেঙেই ফেলবো। তুই তো একাই বিয়ে করিসনি, আমাদেরও ব্যবস্থা হয়েছে। তাদের এই পাগলামি আর দরজায় লাথি মারার শব্দ শুনে অদিতি লজ্জায় রাফসানের বুকের মধ্যে মুখ লুকালো। রাফসান হাসতে হাসতে অদিতিকে বলল, দেখলে তো, এই বন্ধুদের নিয়েই আমাদের সংসার।